বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক আমাদেরকে সহজ করে দিন। আজকে আমরা হাম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। হাম কিভাবে হয়, কেন হয়, এটার জটিলতাগুলা কি কি, এবং এটা হইলে আমাদের করণীয় কি কি, কোন পর্যায় পর্যন্ত আমরা হোমিওপ্যাথিক ডাক্তারেরা চিকিৎসা দিতে পারবো, কোন পর্যায় পর্যন্ত আমরা রিস্ক নেব না, এই সমস্ত জিনিসগুলা আমরা আজকে ইনশাল্লাহ এখান থেকে দেখবো আর কি ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাইকে মনোযোগ দিয়ে দেখার জন্য আহ্বান করছি, আশা করি। এবং এটার হোমিওপ্যাথিক ওষুধগুলা নিয়েও আজকে আমরা পড়ব। তাহলে আজকে আমরা পড়ব কি, হাম সম্পর্কে যাবতীয় যা কিছু আছে এবং এটার হোমিওপ্যাথিক চিকিৎসা, ওষুধ সবকিছুই পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো দেখেন আজকে আমরা অসমোসিসের ভিডিওটা ব্যবহার করব। অসমোসিসকে বলা হয় হচ্ছে আপনার মেডিকেল অথেন্টিক যারা ভিডিও তৈরি করে বা নোট তৈরি করে, এই অর্গানাইজেশনটা খুবই অথেন্টিক। তো আমরা আজকে অসমোসিসের একটা ইউটিউব ভিডিও থেকে খুব সহজে, একদম খুবই ইজিলি, মাত্র কয়েক মিনিটে আমরা হাম সম্পর্কে সমস্ত কিছু আমরা ইনশাল্লাহ আলোচনা করবো। আর তো আমরা শুরু করি আর বিসমিল্লাহ। তাহলে দেখেন আমাদেরকে বলা হচ্ছে মিজেলস। মিজেলসের বাংলায় হচ্ছে হাম আর কি। তো এই মিজেলসটা প্রথম কথাটাই হচ্ছে এক্সট্রিমলি কন্টাজিয়াস। এক্সট্রিম, একদম সর্বোচ্চ পর্যায়ের। কন্টাজিয়াস মানে কি, ছোঁয়াচে রোগ আর কি, আমরা যেটাকে বাংলা ভাষায় ছোঁয়াচে রোগ বলি। তাহলে হামটা কি, এক্সট্রিমলি কন্টাজিয়াস, এটা ছোঁয়াচে রোগ। পৃথিবীতে যত রকমের রোগ আছে এই সমস্ত রোগকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কমিউনিকেবল আর একটা হচ্ছে নন কমিউনিকেবল। তো কমিউনিকেবল বলতে কি, যেটা ছোঁয়াচে রোগ আর কি, একজন থেকে আরেকজনকে ছড়িয়ে যায় আর কি, ইনফেকশাস ডিজিজ যেগুলা, এগুলাকে বলা হয় ছোঁয়াচে রোগ আর কি। এগুলা ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং প্যারাসাইট দিয়ে হয়। সাধারণত ইনফেকশন হয় কয়টা জিনিস দিয়ে, চারটা জিনিস দিয়ে। একটা কি, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট। প্যারাসাইট মানে কি, কৃমি জাতীয় যে জিনিসগুলো আছে। আর একটা কি, ফাঙ্গাস বা ছত্রাক দিয়ে। এই চারটা জিনিস দিয়ে সাধারণত ইনফেকশনটা হয়। তো হাম তাহলে কি, ভাইরাল, ওয়ান কাইন্ড অফ এ ভাইরাল ইনফেকশন। তো যেহেতু এটা ইনফেকশন ডিজিজ, সেহেতু এটা কন্টাজিয়াস হবে, মানে কি ছড়াবে। এবং এটা কমিউনিকেবল ডিজিজের মধ্যে অন্তর্গত। যেটা ছড়াবে সেটাই কমিউনিকেবল ডিজিজ, আর যেটা ছড়াবে না সেটা হচ্ছে আনকমিউনিকেবল বা নন কমিউনিকেবল। মানে যেটা ছড়াবে না, যেমন হার্টের রোগ, নাকের পলিপাস, অ্যালার্জি, এগুলা কি একজন থেকে আরেকজন স্প্রেড হয়? হয় না। এগুলা কি রোগ? নন কমিউনিকেবল। আর কমিউনিকেবল কি, যেটা একজন থেকে আরেকজনের ছড়ায় আর কি, এবং এইটাকে কমিউনিকেবল বলে। তাহলে কন্টাজিয়াস মানে ছোঁয়াচে রোগ। এবং এটা কি ধরনের ছোঁয়াচে রোগ? এক্সট্রিমলি, সর্বোচ্চ পর্যায়ের ছোঁয়াচে রোগ। ওকে, তারপরে আসেন leading cause of death, particularly among young children. আচ্ছা, তাহলে আর লিডিং কজ অফ ডেথ, ঠিক আছে, মানে মৃত্যুর অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে হাম আর কি। তার মানে এটাতে মৃত্যু ঝুঁকি আছে। কাদের মধ্যে? এমং চিলড্রেন, বাচ্চাদের মধ্যে। কারণ কি, বাচ্চাদের ইমিউন সিস্টেমটা সঠিকভাবে একজন পূর্ণাঙ্গ বয়স্ক মানুষের মতো ডেভেলপ করে না। এই জন্য হাম কিন্তু লিডিং কজ, একদম মৃত্যুর অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে হাম। কাদের মধ্যে? বাচ্চাদের মধ্যে। এবং Especially in areas with low rates of vaccination. এরিয়া উইথ লো ভ্যাকসিনেশন, যে সমস্ত জায়গাতে ঠিকভাবে সঠিকভাবে টিকা দান করা হয় নাই, বা 90%-এর নিচে যাদের টিকাদান রেট আর কি। একটা জনগোষ্ঠী, ধরেন এই আমাদের এই এলাকাতে 100 জন লোক আছে, তাহলে কমপক্ষে 90% মানে 90 জনের বেশি লোককে যদি টিকা দেওয়া হয়, তাহলে এইটা হচ্ছে হার্ড ইমিউনিটি দাঁড়াবে। হার্ড ইমিউনিটি বলতে, যখন কোনো একটা জায়গায় 90%-এর চাইতে বেশি যখন আপনার টিকাদান করা হয়, ভ্যাকসিনেটেড করা হয়, তখন ওই জায়গায় ওই ভাইরাসটা আর নতুন করে কাউকে অ্যাটাক করার মতো স্কোপ পায় না। এটাকে বলা হয় হার্ড ইমিউনিটি। অথবা একটা জায়গাতে 90%-এর বেশি
আপনার ওই রোগটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে তারা অ্যান্টিবডি অর্জন করে ফেলছে এখন, হ্যাঁ, মানে যুদ্ধের কৌশলটা শিখে গেছে, তাইলেও এটা হচ্ছে আপনার হার্ড ইমিউনিটি হবে। হার্ড ইমিউনিটি বলতে যখন একটা ম্যাক্সিমাম জনগোষ্ঠীর মধ্যে ওই ভাইরাস বা ওই ডিজিজ সম্পর্কে একটা ইমিউনিটি ডেভেলপ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা যখন ডেভেলপ করে, তখন এটা হচ্ছে হার্ড ইমিউনিটি বলা হয় আর কি। হ্যাঁ, তাহলে মিজেলস হচ্ছে এক্সট্রিমলি কন্টাজিয়াস, আর 2 নাম্বার হচ্ছে এটা মৃত্যুর অন্যতম প্রধান কারণ কাদের মধ্যে? 2 শ্রেণীর মানুষের মধ্যে। একজন হচ্ছে অ্যামং চিলড্রেন, বাচ্চাদের মধ্যে, আর একটা কি লো ভ্যাকসিনেশন, যে জায়গাগুলোতে ওই যে 90% উপরে ভ্যাকসিনেটেড করা হয় নাই ওই জায়গাগুলোতে। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরে আসেন, Measles is also called এখন এই হাম ভাইরাসটা রুবিওলা নামেও ডাকা হয় আর কি। রুবিওলা, হাম ভাইরাসটাকে রুবিওলা নামেও ডাকা হয় আর কি, ঠিক can আছে? easily get confused with German measles. তো আরেকটা রোগ আছে জার্মান মিজেলস, আরেকটা রোগ আছে যেটার নাম হচ্ছে জার্মান মিজেলস বা জার্মানি হাম আর কি। এটাও হচ্ছে রুবিয়েলা নামে ডাকা হয়। তো এই 2 জায়গায় কিন্তু একই রকম প্রায় উচ্চারণ, এই জায়গায় একটা কনফিউশন হতে পারে, বাট এই দুইটাই কিন্তু ভিন্ন ধরনের রোগ আর কি, ঠিক আছে? এই দেখেন এখানে ক্রস চিহ্ন দিয়ে বোঝাতে হলো যে একটা হচ্ছে রুবিওলা, হামটা হচ্ছে রুবিওলা, আর জার্মান মিজেলসটা হচ্ছে রুবেলা, ঠিক আছে? একটা হচ্ছে রুবেলা আর একটা কি রুবিওলা, কিন্তু কাছাকাছি শব্দ, এই কারণে কনফিউজ হয়ে যেতে পারে, বাট দুইটা কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ ডিজিজ আর কি। ওকে, আচ্ছা, তারপরে আসেন, তা আমাদের আজকের আলোচনা হচ্ছে মিজেলস। এখন মিজেলসটা কি দিয়ে হয়? ভাইরাস দিয়ে হয়, ঠিক আছে? আমরা জেনে আসছি, প্রথমেই বলে আসছি যে ইনফেকশাস ডিজিজ এইটা, তাইলে মানে সংক্রামক রোগ আর কি। তো ইনফেকশন কয়টা জিনিস দেওয়া হয়? 4টা জিনিস দেওয়া হয়। একটা কি ভাইরাস, ব্যাকটেরিয়া, গুড, আচ্ছা, আর একটা কি ফাঙ্গাস, গুড, হ্যাঁ। তাই এই 4টার মধ্যে মিজেলসটা কি দেওয়া হয়? ভাইরাস দেওয়া হয়। এবার আসি, তাহলে এই ভাইরাসটার নাম মানে কোন শ্রেণীর ভাইরাস আর কি? হ্যাঁ, এটা হচ্ছে স্পেসিস, মানে হচ্ছে কোন শ্রেণীর ভাইরাস আর কি, এটা কি ধরনের ভাইরাস, এই ভাইরাসটার নাম কি, ভাইরাসের পরিচয় কি? পরিচয়টাই কি? মিজেলস ভাইরাস। হাম রোগটা কি ভাইরাস দিয়ে হয়? মিজেলস ভাইরাস দিয়ে হয় আর কি। ওকে, স্পেসিস মানে হচ্ছে কি সে কি ধরনের শ্রেণী না, তাহলে এটা কি মিজেলস ভাইরাস দিয়ে হয়, শ্রেণী হচ্ছে মিজেলস ভাইরাস। Of the genus আর Morbillivirus, জিনাস মানে হচ্ছে ফ্যামিলি আর কি, গোত্র বা পরিবার। এটা কোন পরিবারের এই ভাইরাসটা, মিজেলস ভাইরাসটা কোন পরিবার থেকে আসছে? এটা হচ্ছে মরবিলি ভাইরাস পরিবার থেকে আসছে। ওকে, in family, সরি ফ্যামিলি না, সরি, জিনাস মানে হচ্ছে আপনার বংশ আর কি, বংশ বা গোত্র। তো জিনাসটা কি? বংশ বা গোত্র, তাহলে এটা কি মরবিলি ভাইরাস, বংশ থেকে আসছে আর কি। আর ফ্যামিলি হচ্ছে পরিবার, পরিবারটা কি প্যারামিক্সোভাইরিডি, প্যারামিক্সোভাইরিডি থেকে আসছে আর কি। তাহলে স্পেসিস কি? মিজেলস ভাইরাস, পরিচয়টা কি? মিজেলস ভাইরাস, জিনাস মানে বংশ কি, সরি আপনার মরবিলি ভাইরাস, আর ফ্যামিলিটা কি প্যারামিক্সোভিরিডি। তো এটা আসলে মনে রাখার দরকার নাই, এটা তো আমরা 9, 10-এ পড়ি না বা ইন্টারেও পড়ি না যে এটা আমাদের এই গোত্র, শ্রেণী, তারপরে ফ্যামিলি, এগুলো আসলে আমাদের পরীক্ষাতে আসবে না, ঠিক আছে? এবার আসেন, the reason why তাইলে it's so contagious is that it's airborne. এইটা কি ধরনের ভাইরাস? ভাইরাসের আবার অনেকগুলা সিস্টেম আছে বা অনেকগুলা রকমের হয়। কোন ভাইরাস আপনার বায়ুবাহিত হয়, পানিবাহিত হয়, বিভিন্ন রকমের ভাইরাস আছে আর কি। তো এটা হচ্ছে কি এয়ারবোন ভাইরাস, মানে হচ্ছে বায়ুবাহিত আর কি। তার মানে কি এটা বাতাসের মাধ্যমে ছড়ায়। প্রথমে বলা আছে এক্সট্রিমলি কন্টাজিয়াস। এক্সট্রিমলি বলার কারণ কি? এটা হচ্ছে এয়ারবোন ভাইরাস। এখন এয়ারবোন ভাইরাস মানে কি? বাতাসের মাধ্যমে ছড়ায়। এখন বাতাস ছাড়া কি মানুষ বাঁচবে? পানিটা না হয় আপনি অন্য জায়গায় থেকে ফিল্টার করে খাইতে পারলেন, কিন্তু বাতাস তো ফিল্টার করার ব্যবস্থা নাই। এই জন্য দ্যাট ইজ দ্য এক্সট্রিমলি কন্টাজিয়াস বলা হচ্ছে, কারণ বাতাস আপনাকে নিতেই হবে, এই হচ্ছে ব্যাপার। এখন বাতাসের মধ্যেই ভাইরাসটা ছড়িয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, তারপরে It দেখেন, spreads via tiny liquid particles that get এখন filled with the হচ্ছে air when আপনি someone হাঁচি sneezes. কাশি দিলেন, কফ বা স্নিজ দিলেন। কফ মানে কাশি আর স্নিজ মানে হাঁচি। হ্যাঁ, এখন হাঁচি You can কাশি live দেওয়ার up to পরে 2 hours in that আপনার airspace or দেখেন nearby surfaces.
হাঁচি কাশি যখন দিলেন তখন ড্রপলেট হলো আর কি। ড্রপলেট মানে কি, ওই যে হাঁচি কাশি দিলে যে ওই যে ছোট ছোট যে ড্রপলেট বের হইলো আর কি, মানে ওই যে ইয়েটা কুয়াশার মতো যেটা বের হয় এটা হচ্ছে ড্রপলেট আর কি। হ্যাঁ, মানে আপনার যে বাতাসটা বের হলো আর কি, ওই বাতাসটার ভিতরেই তো ভাইরাসটা আপনার ভিতর থেকে বের হয়ে গেল। এখন আপনি যে হাঁচি দিলেন, কাশি দিলেন, হাঁচি কাশি দিলে কি হলো বোঝা যাচ্ছে তো, তাই না? এই যে হাঁচি কাশি দিলেন, এই ব্যক্তি হাঁচি কাশি দিলেন, দেওয়ার পরে এই যে এটা ড্রপলেট হলো আর কি। হ্যাঁ, এই যে দেখেন এটা ড্রপলেট হলো, মাউস দেখা যাচ্ছে কিনা, এটা ড্রপলেট হলো। এখন এই ড্রপলেটটা মানে কি, এই ড্রপলেট বা এই বাতাসের মধ্যে কি হয়ে গেল, ভাইরাসটা ঢুকে গেল, ছড়িয়ে গেল। যাওয়ার পরে আপ টু 2 আওয়ার, এটা 2 ঘন্টা পর্যন্ত অ্যাক্টিভ থাকতে পারবে ইন এয়ার, বাতাসের মধ্যে, অর সারফেস বা কোনো পৃষ্ঠতলের সাথে। অর্থাৎ ধরেন আপনি হাঁচি কাশি দিলে বাতাসের মধ্যে যে ছড়িয়ে গেল, এটা 2 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকবে। অথবা ধরেন এই যে আমি হাঁচি কাশি দিলাম, এই টেবিলটার উপরে পড়লো, মানে কোনো পৃষ্ঠতলের উপরে পড়লো, পৃষ্ঠতলের উপরে পড়লে এটা 2 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকবে আর কি, টিকে থাকবে। ওকে, If someone breathes in তারপরে that air, এই যে এক ব্যক্তি এখানে হাঁচি কাশি দিল, হ্যাঁ, এবার আবার আরেক ব্যক্তি আবার touches ওইটাকে the surface and হাত touches দিয়ে their নাড়লো, eyes, their অথবা nose, ধরেন or their চোখ mouth, দিয়ে গেল, they নাক can দিয়ে become গেল বা infected. মুখ দিয়ে গেল। ওকে, তাহলে এক ব্যক্তি হাঁচি কাশি দিল, তারপরে এটা বাতাসে ছড়িয়ে গেল বা কোনো সারফেসের মধ্যে ওই ভাইরাসটা চলে গেল। হ্যাঁ, তারপরে আবার আর এক ব্যক্তি হয় হাত দিয়ে ধরলো, বা আপনার চোখ দিয়ে গেল, বা নাক দিয়ে গেল, বা মুখ দিয়ে গেল, যেটাই গেল, এই সবগুলা কোনটাতে গেল, এয়ার ওয়েতে গেল, আমাদের যে বাতাসের যে রাস্তাটা, সেই বাতাসের রাস্তায় চলে গেল। হ্যাঁ, আচ্ছা, Measles is so contagious that if one person has তারপরে এই যে দেখেন, 90% of nearby ইনফেক্টেড non-immune 90% অফ will also নিয়ারবাই become নন infected. ইমিউন। তার মানে এই ভাইরাসটা এত খারাপ যে যাদের ইমিউনাইজেশন হয় নাই, মানে যারা ভ্যাকসিন করে নাই, অথবা যাদের এই রোগটা হয়ে অ্যান্টিবডি তৈরি হয় নাই, এরকম লোককে বলা হয় নন ইমিউন আর কি। মানে যারা এখনো ওই জীবাণু বা এই ভাইরাসটা দিয়ে এখনো তারা প্রোটেকশন পায় নাই। তো এরকম আনপ্রোটেক্টেড মানুষের মধ্যে যদি এই ভাইরাসটা যায়, তাহলে 90% আক্রান্ত হবে। বোঝা গেল? আচ্ছা, তারপরে Once বলতেছে the measles virus যে gets এই onto the ভাইরাসটা mucosa of an আসলে unsuspecting মূলত person, হচ্ছে it quickly আপনার starts to infect the আমাদের epithelial যে cells in the শ্বাসনালী trachea or আছে, bronchi. ট্রাকিয়া বা ব্রঙ্কি, ট্রাকিয়া মানে কি যে শ্বাসনালী, যে ট্রাকিয়া যেটা গেল আর কি। হ্যাঁ, তো এটা মূলত আমাদের ফুসফুসে যাবে আর কি, বা এপিথেলিয়াল যে ইয়াগুলো আছে, মানে সেলগুলো আছে, যেটা এপিথেলিয়াল মানে হচ্ছে লাইনিং সেল, একদম আমাদের যেটা মোস্ট উপরের যে অংশটা থাকে, হ্যাঁ, সেলের, এটাকেই বলা হয় এপিথেলিয়াল লেয়ার থাকে আর কি। তো মূলত এই এপিথেলিয়াল সেলে আপনার মূলত এই ভাইরাসটা যাবে কিসের ভিতরে, আপনার লাং বা ট্রাকিয়া বা ব্রঙ্কাইয়ের মধ্যে আর কি। আচ্ছা, এখন এই ভাইরাসটা কিভাবে ছড়ায় Measles দেখেন। virus uses a protein মানে মূলত এটা কিন্তু আপনার আমাদের ফুসফুসে প্রথম যাবে আর কি, কারণ আপনি কি শ্বাস নিচ্ছেন বা হাত দিচ্ছেন, যেভাবেই হোক ভাইরাসটা আপনার প্রথমে ফুসফুসে আগে যাবে আর কি, ফুসফুসের সাইডটাতে বা আমাদের রেসপিরেটরি ট্র্যাকে, রেসপিরেটরি শ্বাস প্রশ্বাস যে তন্ত্রটা আছে এটাতে আগে যাবে। United যাওয়ার পরে surface দেখেন এটা called কিভাবে কাজ hemagglutinin, করবে। এখন এই ভাইরাসের H protein. আপনার 2টা প্রোটিন আছে আর কি। এই যে দেখেন ভাইরাসটা দেখা যাচ্ছে না, এই ভাইরাসের 2টা প্রোটিন থাকে, একটা হচ্ছে এফ প্রোটিন, একটা হচ্ছে এইচ প্রোটিন। ঠিক আছে, তো এইচ প্রোটিনটার আরেকটা নাম হচ্ছে হেমাগ্লুটিনিন বা এইচ প্রোটিন, হেমাগ্লুটিনিন বা এইচ প্রোটিন। তো এই এইচ প্রোটিনটা হচ্ছে চাবির মতো। দেখেন কোনো একটা ভাইরাস আপনার বডিতে ঢুকতে গেলে আপনার বডির কি আছে, ডিফেন্স মেকানিজম আছে, ইমিউন সেল আছে, ডাব্লিউবিসির ইমিউন সেল আছে, এগুলা কি করবে, ঢুকতেই দিবে না। যে একে আমি চিনি না, আপনার বাসায় যদি অপরিচিত কেউ আসে, আপনি কি ঢুকতে দিবেন? ঢুকতে দিবেন না। তো এখন ধরেন আপনার বডিটা তো আল্লাহ পাকের একটা বেস্ট ক্রিস্টিয়ান, এখন এই বডিটা নিজে নিজেই সবকিছু করতে পারে। তো এখন বাইরে থেকে এই ভাইরাস তো আপনাকে ঢুকতে দিবে না, ঢুকতে দেওয়ার আগেই দরজাই খুলবে না, যে তোমার ঢোকারই দরকার নেই। তো এখন এই দরজা খোলার জন্য কি করতেছে, এই এইচ প্রোটিনটা হচ্ছে আপনার চাবি। এই চাবিটা Bind to আমাদের target যে receptor সেলগুলো in the আছে, cell. হ্যাঁ, এটা বাইন্ড Could করে, be কার সাথে বাইন্ড CD46, করে, which is expressed on all CD46 সেল nucleated human এই cells. ইয়াতে, CD150, তারপরে অথবা aka signaling lymphocyte activation SL molecule or SLAM, স্ল্যাম, which is অথবা found on immune cells like B or T cells and antigen presenting বলতেছি আমি, cells, or Nectin-4, a cellular Nectin-4 adhesion molecule. আচ্ছা আমি বলতেছি। Once bound, আচ্ছা, এখন দেখেন
তাহলে প্রথমে আমাদের এই ভাইরাসটা আমাদের শ্বাসনালীতে চলে গেল, শ্বাসনালীতে চলে যাওয়ার পরে সেটা আমাদের রেসপিরেটরি ট্র্যাকে বা শ্বাস প্রশ্বাস তন্ত্রে ঢুকলো, ঢোকার পরে এখনো কিন্তু আমাদের সেলের ভিতরে সে ঢুকতে পারে নাই। এখন এই সেলের মধ্যে, এই যেটা হলো সেল, আর এখন এই সেলের মধ্যে সে কিভাবে ঢুকবে? ঠিক আছে, সেলের মধ্যে ঢুকতে গেলে ভাইরাসের দুইটা প্রোটিন আছে, একটা প্রথমে অ্যাক্টিভেট হবে কি এইচ প্রোটিন, এইচ প্রোটিনটা বা হেমাগ্লুটিনিন প্রোটিন, এই প্রোটিনটা হচ্ছে কি চাবি। এই চাবিগুলা আমাদের যে দেখেন যে এই রিসিপ্টর, এইচ এর নিচে যে দেখেন রিসিপ্টর আছে, আমাদের যে সেলগুলো আছে এই সেলের যে রিসিপ্টরটা আছে, এই তিনটা রিসিপ্টরের সাথে সে হলো তালার ভিতরে চাবিটা ঢুকায়। এইচ প্রোটিন কি করে? চাবি ঢুকায়। কার মধ্যে? CD46 বা স্ল্যাম, বা এটার নাম হচ্ছে CD150, আর একটা হচ্ছে নেকটিন 4। এগুলো হচ্ছে কি আমাদের রিসিপ্টর। ঠিক আছে, মানে দরজা, সেলের দরজা, দরজার তালা বলতে যেটাই বলেন আর কি, মূল কথা হলো এগুলো রিসিপ্টর। অন্যভাবে আমরা বলতে পারি যেটা আমাদের ঘরের দরজার তালা। এই তালার ভিতরে চাবি কি? এইচ প্রোটিন। এখন আইসা কি হলো, রিসিপ্টরের সাথে এইচ প্রোটিনটা যোগ করে কি করলো? খুলে ফেললো। এখন এই CD46 এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সেলের মধ্যেই থাকে। স্ল্যাম বা CD150 সেল, এই রিসিপ্টর যেটা, এটা হচ্ছে আমাদের ইমিউন রিসিপ্টর আর কি, অর্থাৎ বি সেল, টি সেল। আর একটা হচ্ছে নেকটিন 4, এটা হচ্ছে আঠা আর কি, এক কোষ আর এক কোষের সাথে যে লেগে থাকে এই আঠা। এই তিন জাতীয় রিসিপ্টরের সাথে আপনার যোগ হইলো, এই যে হইলো, হ্যাঁ, Found the হওয়ার পরে fusion or এবার F অ্যাক্টিভ protein. হলো হচ্ছে এফ প্রোটিন। এইচ প্রোটিনের কাজ শেষ, তালা দিয়ে সে কি করছে? চাবি খুলে ফেলছে। ওকে, বুঝতেছেন? তালা দিয়ে চাবি দিয়ে তালা খুলে ফেলছে। খুলে ফেলার Virus পরে fused with the membrane আপনার and এই এফ প্রোটিন হলো অ্যাক্টিভ হলো, অ্যাক্টিভেট হয়ে এফ প্রোটিনটা হলো আপনার ওই সেলের মধ্যে ঢুকায় ফেললো। আচ্ছা, আরো একটু যদি বিস্তারিত বলেন তাহলে হচ্ছে আপনার এফ প্রোটিনটা হচ্ছে আমাদের যে সেলের যে মেমব্রেন থাকে, মানে প্রাচীর থাকে, আর ভাইরাসের যে মেমব্রেন থাকে বা প্রাচীর থাকে, তাহলে আমাদের বডির এই মেমব্রেনের সাথে এফ প্রোটিনটা এই মেমব্রেনকে মিলায় দেয়। মিলায় দিলে এবার কি হলো? ঢুকতে পারলো। আর এইবার হলো সে ঢুকতে পারলো। এইবার কি করলো? এই যে ঢুকলো কিন্তু, হ্যাঁ, এগুলা কিন্তু খুব সূক্ষ্ম জিনিস মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমি যদি খুব সংক্ষেপে আবার বলি, প্রথমে এইচ প্রোটিনটা অ্যাক্টিভেট হয়ে আমাদের চাবির মতো করে আমাদের যে সেলগুলো আছে বা কোষগুলো আছে, এই কোষের তিনটা রিসেপ্টরের সাথে যোগ হবে, যোগ হয়ে তারপরে এফ প্রোটিনটা অ্যাক্টিভেট হয়ে সেলের মধ্যে ভাইরাসটাকে কি করলো? ঢুকায় ফেললো। ওকে, এবার দেখেন ভাইরাসটা সেলের মধ্যে ঢুকলো, ঢোকার পরে This virus is a single ভাইরাসটা stranded খুলে RNA ফেলে virus. গেল, খুলে ফেলে যে এখন এই ভাইরাসটা বংশ বিস্তার করতে হবে। ভাইরাসের মূল কাজ কি? বংশ বিস্তার করতে হবে। এখন সেলের মধ্যেও আবার আমাদের ইমিউন সেল আছে, যদি বুঝতে পারে এটার পরিচয়টা কি। পরিচয় কি? জেনেটিক কোড, ডিএনএ। এখন ভাইরাস যদি তার ওই পরিচিত ডিএনএ নিয়ে যদি আমাদের এই সেলের মধ্যে ঢোকে, আমাদের যে সৈন্যবাহিনী আছে এরা কি করবে? এদের কিন্তু মাইরা ফেলবে। চিনতে যাতে না পারে এই জন্য সে এসএস আরএনএ নিয়ে আসে, ডিএনএ আরএনএ যে আছে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ নিয়ে আসে। এটাও একটা জেনেটিক্যাল ম্যাটেরিয়াল আর কি, মানে এটা হলো ভাইরাসের লুকানো উল্টা কোড আর কি। এটা It's হচ্ছে also a negative sense. নেগেটিভ সেন্সার। এখন ধরেন আমাদের যে সেলের মধ্যে ঢুকলো, সেলটা কি একটা পুরা, এই সেলের ভিতরে রাইবোজোম থাকে। রাইবোজোম হচ্ছে রান্নাঘর। এখন ও যে প্রোটিনটা নিয়ে আসলো, ওই প্রোটিনটা ভেঙে চুরে এবার এসএস মানে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ হলো। এই সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ হচ্ছে একটা নেগেটিভ সেন্স। নেগেটিভ সেন্স যদি হয় তাহলে এটা হচ্ছে আমাদের সেলের ভিতরে যে রাইবোজোম আছে, এই রাইবোজোমটা এটা পড়তে পারে না, কারণ এটা উল্টা লেখা। উল্টা লেখা কি পড়তে পারবে? পড়তে পারবে না। তাহলে এটাকে কি করতে হবে? আগে ট্রান্সক্রিপশন করতে হবে। ট্রান্সক্রিপশন মানে হলো সোজা করতে হবে। সোজা করতে হবে কিভাবে? এখন আমাদের তো সে তো আসছে হলো আপনার উটুলি হয়ে বাইরে থেকে সে আসছে, কিন্তু উটুলি সে যাই হোক, সে নিজেকে টিকানোর জন্য সে আবার আরেকটা এনজাইম সে সুন্দর করে নিয়ে আসছে, যে আমাকে তো এটাকে তো আবার এই উল্টা থেকে সোজা হইতে হবে। এখন এই উল্টা করতে সে সোজা করবে কি? তারই আরএনএ পলিমারাইজ।
আরএনএ পলিমারাইজ আর একটা এনজাইম, এইটা দিয়া এই সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ যেটা নেগেটিভ সেন্স ছিল, মানে উল্টা লেখা ছিল, এই উল্টা লেখাটাকে সে আবার কি করলো, positive এই যে sense পজিটিভ mRNA করলো, strand. পজিটিভ সেন্স করলো, বা এটা এমআরএনএ করলো আর কি। এইবার হচ্ছে আমাদের যে কোষের রাইবোজোম আছে, এইবার সে এটাকে চিনতে পারলো যে এইবার আমাকে কি করতে হবে, এই এমআরএনএ দিয়ে আমাকে আবার প্রোটিন তৈরি করতে হবে। ভাইরাসের মূল উপাদান কি? প্রোটিন তৈরি করা। হ্যাঁ, তো এখন সে আবার প্রোটিন তৈরি করলো। প্রোটিন তৈরি করলো কি? এই যে আবার এফ আর এইচ প্রোটিন সে তৈরি করলো। Viral হ্যাঁ, proteins. ভাইরাল প্রোটিন তৈরি করলো। ভাইরাল প্রোটিন কি? এফ প্রোটিন আর এইচ প্রোটিন, যেটা আমরা প্রথমেই দেখে আসলাম আর কি। তাহলে এটাকে যদি, এই টার্মটাকে যদি আমরা খুব সহজে বুঝি, তাহলে কি, ভাইরাসটা আমাদের বডিতে ঢোকার পরে তার মেমব্রেন খুলে খেলে তার পার্টগুলো আলাদা হয়ে গেল। আলাদা হওয়ার পরে এটা কি, একটা সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ, এসএসআরএনএ মানে সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ। এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্স ভাইরাস, মানে হচ্ছে এই আরএনএ, মানে এটা হচ্ছে সে আপনার উল্টা লেখা। এখন এই উল্টা লেখাটাকে ট্রান্সক্রিপশন করতে হয়। যখন আমাদের বডিতে আপনার ভাইরাস ঢুকবে তখন রেপ্লিকেশন করে, মানে সে রিপ্লাই হয়, মানে একটা পরে একটা মাল্টিপ্লাই হতে থাকে, বাড়তে থাকে। এন্ড বাড়তে গেলে তাকে প্রোটিন তৈরি করতে হবে। প্রোটিন তৈরি করতে গেলে আপনাকে আগে তার ভাষা বুঝতে হবে। এই ভাষা থাকে হলো উল্টা। উল্টা করে কেন লেখে নিয়ে আসে? যাতে ইমিউন সেলগুলা না চিনতে পারে, চিনলে তো মেরে ফেলবে। এই জন্য সে তার বাঁচার জন্য উল্টা করে লিখে নিয়ে আসে, মানে ওই যে স্পাইয়ের মতো। এখন উল্টা লেখা নিয়ে এসে সে আবার উল্টা লেখাকে সোজা করার যন্ত্রও নিয়ে আসে। সেই যন্ত্রটার নাম কি? আরএনএ পলিমারাইজ। এই যন্ত্র দিয়ে সে আবার পজিটিভ সেন্সে আসে। পজিটিভ সেন্সে আসার পরে এমআরএনএ হলো। এমআরএনএ হওয়ার পরে এইবার হলো আমাদের কোষের যে রাইবোজোম আছে, সেই রাইবোজোমটা প্রোটিন তৈরি করলো। ওকে, আচ্ছা। Wrapped in the cell's lipid envelope, এইবার হচ্ছে রাইবোজোম যে প্রোটিনটা তৈরি করলো, এই প্রোটিনগুলো এখন কি, মানে টোটাল ভাইরাস হয়ে গেল, উপাদানগুলো হয়ে গেল। এখন আমাদের এই সেল থেকে বের হয়ে আরেক সেলে যাবে। এখন এই সেল থেকে বের হওয়ার সময় আপনি ধরেন চুরি করছেন, এখন আপনার বাহিরে কি আছে, এক সেলের ভিতরে তো ও কাজ টাজ করে সব ক্লিয়ার করলো। এখন এই সেল থেকে যেই বের হয়ে যাবে, আরেক সেলের মধ্যে কি আছে, ইমিউন সেল আছে বা ইমিউন মেটেরিয়াল গুলো আছে। এখন আপনি চুরি করে যে বাড়ি থেকে বের হইলেন, চুরি থেকে বের হলে আপনার তো বারান্দায় বা আপনার গেটে তো মূল ফটকে তো দারোয়ান আছে, ও তো দেখে ফেলবে। এখন আপনি যদি ওই মালিকের জ্যাকেট নিয়ে যদি বের হয়ে যান, তাহলে ওরা কি ভাববে, যে মালিকই যাচ্ছে। এখন এরা এই বদমাইশটা করে কি, যে আপনার যে লিপিড থাকে ইনভেলাপের মধ্যে সে নিজেকে মুড়ায় নেবে। ইনভেলাপটাই হচ্ছে আপনার যে মেমব্রেন, মানে ফ্যাট মেমব্রেন বা ইনভেলাপ দিয়ে সে এই যে নিজেকে যে ইয়া করে দেখেন, নিজেকে সে মুড়ায় নিল। ওই যে প্রোটিন গুলা যে হইলো, এফ প্রোটিন আর এইচ প্রোটিন, ঠিক আছে, ভিতরে কি লাগবে, তার জেনেটিক ম্যাটেরিয়াল লাগবে আর প্রোটিন লাগবে। তো জেনেটিক ম্যাটেরিয়ালও সে তৈরি করলো, আবার তার ওই প্রোটিনও তৈরি করলো। এখন তাহলে আবার ওই যে নেগেটিভ সেন্সের আরএনএ তৈরি করলো। এই যে দেখেন, এখানে দেখেন, দেখছেন ওই যে হ্যাঁ, ওখান থেকে আবার সে কি করলো, রাইবোজোম দিয়ে এফ প্রোটিন এইচ প্রোটিন তৈরি করলো, প্লাস আবার ওই যে ওই সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ যেটা নেগেটিভ সেন্স, এটাও তৈরি করলো। কারণ এটা তো আবার পরের কোষে যাওয়ার লাগবে। এগুলা ওর মতো করে সব তৈরি করে পার্ট পার্ট হয়ে বের হওয়ার সময় সুন্দর করে ইনভেলাপ দিয়ে আমাদের যে মেমব্রেন গুলো আছে, এই লিপিড মেমব্রেন দিয়ে, মানে চর্বির ইয়ে দিয়ে সুন্দর করে নিজেকে মুড়ায়া এই যে এখন বের হয়ে যাচ্ছে, যাতে আর কেউ না চিনতে পারে। ঠিক আছে, এই যে বের হয়ে গেল। ওকে, এই যে বের হয়ে গেল। বের হয়ে যায় কি করলো, within days the measles virus spreads through local tissue. আমাদের Is picked up by ফুসফুসের যে dendritic cells and ডেনড্রাইটিক সেল alveolar আছে এবং macrophages. অ্যালভিওলার Buried from that ম্যাক্রোফেজ local গুলো tissue আছে, in the এগুলার lungs. মাধ্যমে লাং টিস্যু থেকে, লাংয়ের যে টিস্যুগুলা ছিল, লাং টিস্যু থেকে সে আবার কি করলো, আস্তে আস্তে তো অনেক মাল্টিপ্লাই হয়ে গেল। মাল্টিপ্লাইয়ের মূল সিস্টেম হচ্ছে এভাবে সে প্রতি সেকেন্ডে হাজার হাজার কোটি কোটি ভাবে আস্তে আস্তে সে বাড়তে থাকলো। এবার লাং টিস্যু থেকে সে বের হচ্ছে, মানে আস্তে আস্তে তার বংশ বিস্তার করতেছে, আস্তে আস্তে সে শক্তি পাচ্ছে। এবার সে লাং টিস্যু থেকে বের হয়ে গেল, যা কি করলো, লোকাল লিম্ফ নোডকে যায় অ্যাটাক করলো। এবার লিম্ফ নোড থেকে সে কি করলো, পুরা ব্লাড স্ট্রিমে ছড়িয়ে গেল। ওকে, ব্লাডে আসা মানে কি, পুরা পরিবহনের মধ্যে সে, রোড ট্রাফিকের মধ্যে সে চলে আসলো। এবার ব্লাড থেকে সে পুরা বডিতে ছড়াবে। কোথায় কোথায় ছড়াবে, বেশিরভাগ সে ছড়াবে কোথায়, অন্য অন্য লাংয়ের ভিতরে আরো যে অংশগুলো আছে, মানে একদম পুরা লাং ছড়ায় যাবে। ঠিক আছে, তারপরে কি করবে, ইন্টেস্টাইনের মধ্যে ছড়ায় যাবে, The brain. তারপরে কি করবে, ব্রেইনের মধ্যে ছড়ায় যাবে। ওকে,
এখন এই লাং টিস্যুতে যদি সে ছড়ায়া যায়, বেশি যদি ছড়ায়া যায়, তাইলে কিন্তু আপনার নিউমোনিয়া হয়ে যাবে। তারপরে যদি ইন্টেস্টাইনের মধ্যে যদি সে বেশি ছড়ায়া যায়, ডায়রিয়া হয়ে যাবে। আবার ব্রেনের মধ্যে যদি ছড়ায়া যায়, এটা হচ্ছে মোস্ট ডেঞ্জারাস, ব্রেন ইনফেকশন বা ইনফ্লামেশন তৈরি করবে। ঠিক আছে, তিনটাই কিন্তু কি মারাত্মক, কিন্তু কারণ এগুলা ভাইরাস দিয়ে হচ্ছে। ভাইরাসকে মারার জন্য কি অ্যান্টিভাইরাল মেডিসিন আছে? নাই। কিন্তু কি আছে? অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন আছে, অ্যান্টিবায়োটিক আছে। অ্যান্টিবায়োটিক দিয়ে কি এটা মরবে? তাহলে এই নিউমোনিয়া কি ভালো হবে অ্যান্টিবায়োটিকে? এই ডায়রিয়া কি অ্যান্টিবায়োটিকে ভালো হবে? এই ব্রেনের ইনফেকশন কি অ্যান্টিবায়োটিকে ভালো হবে? তাহলে লাস্ট কি? আর কিন্তু মডার্ন মেডিসিনে কোনো অস্ত্র নাই। বুঝতে পারছেন কথা? আচ্ছা, তারপরে দেখেন It typically takes 10 to এইটা গেল। 14 এবার আসেন এইটা, তাহলে আমরা তো এই জিনিসটা বুঝতে পারছি টোটাল, যে ওইভাবে বংশ বিস্তার করে লাং টিস্যু থেকে লোকাল লিম্ফ নোডে যাবে, লোকাল লিম্ফ নোড থেকে ব্লাডে ছড়িয়ে যাবে, ব্লাডে ছড়িয়ে যায় সে আরো লাং টিস্যুতে organs অ্যাটাক like করবে, intestines in the brain. ইন্টেস্টাইনের মধ্যে অ্যাটাক করবে, ব্রেইনের মধ্যে অ্যাটাক করবে। এটা হচ্ছে তার মেইন ক্রাইটেরিয়া। কিন্তু পুরো বডিতেই সে ছড়ায় যায়, যেখানে যেখানে সে ইয়া পায় সেখানে সেখানে সে ছড়ায় পারে, চোখেও যাইতে পারে, অনেকে কানাও হয়ে যাইতে পারে। ঠিক আছে, বিভিন্ন রকমের ঝামেলা আছে, রাত কানা রোগ হইতে পারে হামের পরবর্তীতে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন এইবার আসেন Takes এইটার, 10 to 14 days তাহলে 10 থেকে the virus enters the আপনার body. বডিতে ঢোকার পরে 10 থেকে 14 দিন, প্রথম বডিতে যে সে ঢুকলো তো কিভাবে ঢুকলো বুঝতে পারছেন তো? আচ্ছা, এইবার ঢোকার পরে বডিতে ঢোকার পরে 10 থেকে To 14 start দিন, symptoms. এটা হলো স্টার্ট সিমটম হতে সময় লাগবে। মানে আপনার আজকে ঢুকে কালকে কিন্তু সে সিমটম তৈরি করবে না। করবে না, কারণ সে তো একা। একটা ভাইরাস বডিতে ঢুকলো বা 10টা ভাইরাস ঢুকলো, এটা তো আপনার পুরো বডিতে তো কোটি কোটি আপনার সেল আছে, আপনার পুরো বডিতে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন আপনার সৈন্যবাহিনী আছে। এগুলাকে ফাইট করার জন্য তাকে তো আগে ওইভাবে মাল্টিপ্লাই হইতে হবে, তাকেও তো বংশ বিস্তার করে ওই পরিমাণ আগে সৈন্য সামন্ত জোগাড় করতে হবে, তারপরে না সে অ্যাটাক করবে, সিমটম প্রকাশ করবে। তার আগে কি পারবে? তার আগে তো সে পারবে না। তাইলে বডিতে ভাইরাস ঢোকার পরে সিমটম স্টার্ট হইতে কতদিন সময় লাগতে পারে? 10 থেকে 14 দিন। এই জন্য এটা আরো ডেঞ্জারাস। আপনি তো বুঝবেনই না যে আপনি অ্যাটাক হয়েছেন। আজকে এখান থেকে আপনি অ্যাটাক হয়ে গেলেন, আপনি তো কালকেই তো যাই বুঝবেন না। আচ্ছা, তারপরে দেখেন এই পিরিয়ডটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। সব একই সেম, পৃথিবীতে যা কিছু আছে এটা মূল মেকানিজম আর কি। হ্যাঁ, তো এ দেখেন এখন এটা প্রথম যে ফেজটা, এটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। এই পিরিয়ডটাকে কি বলা হয়? প্রথম 10 থেকে 14 দিন, এই টাইমটাকে কি বলা হয়? ইনকিউবেশন পিরিয়ড। মানে কি? ডিম ফোটানোর, হ্যাঁ, ইনকিউবেশন মানে ডিম ফুটানোর পর্যায়। সে হলো এই সময় কি ডিম ফুটানো পর্যায়, মানে বোঝার জন্য সহজভাবে বললাম, ইনকিউবেশন পিরিয়ড মানে কি ডিম ফুটানো পর্যায়। তাইলে তারপরে কি হবে? Once the symptoms ইনকিউবেশন start, পিরিয়ড you enter the থেকে prodromal সে হচ্ছে প্রোডোমাল পিরিয়ডে যাবে। তাহলে প্রথম 14 দিন পরে 15তম দিনে যে সে কোন পিরিয়ডে গেল? প্রোডোমাল পিরিয়ডে গেল। ঠিক আছে, প্রোড্রোমাল, এই যে 15 দিনে গেল। which typically lasts around 3 days. তারপরে দেখেন এই প্রোডোমাল পিরিয়ডটা কয় দিন থাকবে? 3 দিন। কথা ভালো করে বুঝতে হবে, প্যাচ গোজ আছে, বুঝতে পারলে ইজি, না বুঝতে পারলে সারাদিন এই মাথার মধ্যে প্যাচ লাগবে আর কি। তাইলে ভাইরাস বডিতে ঢোকার পরে সিমটম স্টার্ট হইতে হলে কোন পিরিয়ডে আসতে হবে? প্রোডোমাল পিরিয়ডে আসতে হবে। প্রোডোমাল পিরিয়ডের আগে কি সিমটম প্রকাশ হবে? বুঝতেছেন তো? প্রোডোমাল পিরিয়ডে যায় সে সিমটম কি করবে? প্রকাশ করবে। হ্যাঁ, এই যে প্রোডোমাল পিরিয়ডে যাওয়ার পরে সে সিমটম প্রকাশ করবে। তাহলে প্রোডোমাল পিরিয়ডের আগে 10 থেকে 14 দিনতে তার ডিম ফুটানোর পিরিয়ডটা, এটা হচ্ছে কি ইনকিউবেশন পিরিয়ড। ওকে, এখন এই প্রোডোমাল পিরিয়ডে থাকবে কয়দিন? 3 দিন। And starts with a high এই fever 3 and দিনের disease. প্রথম দিন যেটা, প্রথম দিনে এই যে এখন যে ডাক্তারেরা বারবার বলতেছে 3C মনে আছে? ইউটিউব ফেসবুকে খুললে যে 3C বলতেছে, এই প্রোডোমাল পিরিয়ডের প্রথম দিন হচ্ছে আপনার এই 3C প্রকাশ পাবে। কিভাবে পাবে? হাই ফিভার দিয়ে স্টার্ট হবে। এই যে দেখেন এখানে লেখা হাই ফিভার হলো না,
হাই ফিভার কি কেমন জ্বর? উচ্চ জ্বর, 103-4 ডিগ্রি 5 ডিগ্রি পর্যন্ত জ্বর আসতে পারে, এবং এই জ্বরে আপনার নাপা প্যারাসিটামলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কমতে চায় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে 3C হলো, 3C তে কি? cough, প্রথম হলে কাফ, কনজাংটিভাইটিস, redness of the white part of the অর্থাৎ চোখের যে লাল অংশ, সাদা অংশটা যেটা কনজাংটিভা, এখানে যখন প্রদাহ হয়ে লাল হয়ে যাবে তখন এটাকে কি বলা হবে? কনজাংটিভাইটিস। হ্যাঁ, চোখ লাল হয়ে যাওয়া আর কি, মানে চোখের প্রদাহ হওয়া আর কি, চোখের সাদা অংশের প্রদাহকে বলা হয় কনজাংটিভাইটিস। ওকে, eye, তারপরে কি হলো? Coryza. করাইজা। করাইজা মানে কি? সর্দি, ঠিক আছে? তাহলে প্রোড্রোমাল পিরিয়ডের প্রথম দিনে কি হলো? হাই ফিভার দিয়ে 3C প্রকাশ পাবে। কি হবে? কাফ, কনজাংটিভাইটিস, কোরাইজা। কাফ মানে কাশি, কনজাংটিভাইটিস মানে চোখের সাদা অংশটা লাল হয়ে যাবে বা প্রদাহ হবে, আর 3 নাম্বার সি হচ্ছে কোরাইজা, মানে কি? সর্দি। সর্দি মানে কি বুঝছেন তো? নাকের সর্দি। blowing in the তারপরে cheeks or into the nose, দেখেন, essentially a stuffy nose. 1 to 2 এর days পরের যে of 2 দিন, anthem, এই 2 দিনকে বলা হয় এনানথাম স্টেজ which is a rash বা on the এনানথাম, mucous membrane. যেটা র্যাশ অন মিউকাস মেমব্রেন, এইটাকে কপ্লিক স্পটও বলা হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন, বুঝেন, তাহলে প্রথম দিন তো এটা গেলই, 3C হয়ে গেল জ্বর দিয়ে। দ্বিতীয় দিনে এনানথেম, দ্বিতীয় আর তৃতীয় দিন থাকলো কয়দিন? আর 2 দিন থাকলো, 3 দিন না? প্রোড্রোমাল পিরিয়ড কয়দিন? 3 দিন। প্রথম দিন কি হলো? 3C হয়ে গেল। তারপরের 2 দিনে কি হবে? এনানথাম। এনানথাম মানে হলো ইন্টার, মানে ভিতরে কি হবে? র্যাশ অন মিউকাস মেমব্রেন। র্যাশ অফ মিউকাস মেমব্রেন মানে কি? যে মুখের ভিতরের যে অংশটা আছে, মুখের ভিতরের অংশে কি হবে? সাদা সাদা স্পট পড়বে, ওই যে জমির মধ্যে ইউরিয়া সার ছিটাইলে যেমন স্পট পড়ে, বুঝছেন তো? মানে মিউকাস মেমব্রেন, জিহ্বা তো মিউকাস মেমব্রেন, এই যে মুখের ভিতরের যে 4-5টা আছে, এইখানে কি হবে? সাদা সাদা মুখের ঘায়ের মতো স্পট পড়বে, ওই রকম আরো ছোট ছোট হবে। আর অ্যাপথাস আলসার তো বড় হয়ে যায়, এটা ছোট ছোট হবে, মানে সাদা থাকে, রাইট? এইটাই, ওই যে দেখেন, ওই যে একটা ছবিও দেওয়া আছে ওখানে, wet background. এইটাকে কি বলা হয়? Koplik কপ্লিক স্পট বলা হয়, অর্থাৎ মিউকাস মেমব্রেনে মুখের ভিতরে স্পট পড়বে সাদা সাদা, এটাকে কি বলা হয়? কপ্লিক স্পট। হ্যাঁ, এটা হচ্ছে এনানথাম, এটাকে আবার বলতে পারেন এনানথাম, ঠিক আছে? এনানথাম এটাও একটা স্টেজ ধরা হয় প্রোড্রোমাল পিরিয়ডের। এনানথাম মানে ইনার, এনান মানে কি? ইনার, ভিতরের দিকের মিউকাস মেমব্রেনে সে র্যাশ প্রকাশ করলো, ওই যে ছোট 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 র্যাশ প্রকাশ করলো। ওকে, বুঝতেছেন তো সবাই? আচ্ছা, And তারপরের these small পিরিয়ডটা white কি spots দেখেন? that are commonly seen on the inside of the cheeks, এই যে opposite ইনসাইড the চিক্স, এই যে গলার ভিতরে অপোজিট initial মোলার মারির prodromal অপোজিট symptoms পাশে আপনার comes the সাদা সাদা exanthem স্পট। phase. এবার হলো এনানথামের পরে এক্সানথাম। এনানথাম কি? ভিতরে মিউকাস মেমব্রেনে, মানে মুখের ভিতরে আমরা দেখতে পাই, কিন্তু আরো ভিতরে যা আছে ওগুলো তারা আমরা দেখতে পাচ্ছি না, তার মানে মুখের ভিতরেই আর কি। তারপরে এক্সানথামের মধ্যে কি হচ্ছে? এবার হচ্ছে আপনার রেড ব্লাচি ম্যাকিউলোপ্যাপুলার সেফালোকর্ডাল প্রোগ্রেশন, মানে হচ্ছে এক্সানথাম মানে বাইরের অংশে, আর এনানথাম মানে ভিতরের অংশে। ভিতরের অংশে কি? মিউকাস মেমব্রেনে সাদা সাদা স্পট থাকবে, আর এক্সানথাম মানে কি? বাইরে, বডিতে যে মূল র্যাশটা দেখে যে আমরা চিনি হামকে, ওইটা হচ্ছে এই এক্সানথাম ফেজে আইসা সে হচ্ছে যে রেড ব্লাসি ম্যাকুলা প্যাপুলার, যেটা সাদা সাদা পিঁপড়া কামড় দিলে যেরকম পুরা বডিতে যে লাল র্যাশ হয়ে যায় ঘামাচির মতো, ঘামাচি ধরা যাবে, এটা আরো ছোট চিকন, ঠিক আছে? মশার কাম। আচ্ছা, দেখাচ্ছি ওইটা, আপনি এটা আগে বুঝেন, ওটা আমরা সব চিত্র দিয়ে বুঝাবো। তাহলে এক্সানথাম হলো, এক্সানথামে কি হলো? বাইরের বডিতে কি হলো? র্যাশ বের হয়ে গেল। ওকে, Towards the এখন exanthem, এটাকে বলা হচ্ছে সেফালোকোডাল প্রোগ্রেশন, মানে এটার গতি কোন দিকে? সেফালো মানে কি? হেড। সেফালো মানে কি? হেড মানে কি? সেফালো। and spreads to the আর extremities, কোডাল মানে which হলো means the কি? body. মানে নিচের দিকে বা বডির দিকে আর কি। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে প্রোগ্রেশনটা, মানে রোগের গতিটা কোন দিকে? মাথা থেকে কোন দিকে? প্রথমে কি হলো? মাথার দিকে হলো, আগে র্যাশ প্রকাশ পাইলো না, কানের নিচে দিক দিয়ে কপ্লিক স্পট ভিতরে, তারপরে এক্সানথাম হয়ে প্রথমে আগে বাইরের, এই যে এই বাইরের অংশে মুখে টুখে কানে এগুলাতে ঘাড়ে এগুলাতে আগে প্রকাশ পাবে, মানে মাথার সাইডটাতে আগে প্রকাশ পাবে, তারপরে কুডাল মানে দূরবর্তী অংশে আস্তে আস্তে সে চলে যাবে আর কি।
এটা হলো প্রোগ্রেশন, গতিটা এরকম। কিন্তু অ্যালার্জি হলে কি শুধু এক জায়গায় ওইভাবে কিন্তু যাবে না। আচ্ছা, ওকে, তাহলে বোঝা গেল সেফালোকোডাল মানে কি। আচ্ছা, তাহলে এই বিষয়টা কি বুঝতে পারছেন তো? This rash fades after about a এবার day. এই এক্সান্থেম ফেজটা কয়দিন থাকবে? 4 দিন, 4 ডেজ। ওকে, দেখেন এখানে, দেখেন এক্সান্থেম ফেজটা কয়দিন থাকবে? 4 দিন। ওকে, তাহলে And leads into the মূলত র্যাশ বের হচ্ছে তাহলে কয়দিন? এই র্যাশ বের হওয়ার আগের 4 দিন, কথা বুঝেন। র্যাশ বের হওয়ার মানে এক্সান্থেম মানে কি, বাইরে র্যাশ বের হয়ে গেল। এখন এই তাহলে বাইরের র্যাশ বের যে হইলো, তাহলে এই 4 দিন আর হচ্ছে মূল শুরু হয়েছে কবে থেকে? আপনার ইনকিউবেশন পিরিয়ডের লাস্টের দিন। তার মানে আগের 4 দিন, পরের 4 দিন, এই 4 দিন আর এই 4 দিন হলো সে হলো আপনার হাইলি কন্টাজিয়াস থাকে, মানে সে হলো ছড়াবে আর। ঠিক আছে, আচ্ছা এটা আমরা পরে বোঝাচ্ছি, আরো আসবে। recovery phase. তারপরে হচ্ছে রিকভারি ফেজ। 14 days. এক্সান্থেমের পরের যে স্টেজটা সেটা কি? রিকভারি, মানে এবার বডি আস্তে আস্তে রিকভার করবে, ভালোর দিকে যাবে। এই টাইমটা কত দিন লাগতে পারে? 10 থেকে 14 দিন। ওকে, তাহলে প্রথম 10 থেকে 14 দিনে বডিতে ঢুকবে, যেটাকে আমরা ইনকিউবেশন পিরিয়ড বলবো। এইটাতে হলো আসার পরে স্টার্ট সিম্পটম হবে কবে থেকে? প্রোডোমাল পিরিয়ড থেকে। প্রোডোমাল পিরিয়ড 3 দিন থাকবে। প্রথম দিনে হাই ফিভার দিয়ে 3C প্রকাশ পাবে, তারপরের 2 দিনে এনানথেম প্রকাশ পাবে, যেটা রেশন মিউকাস মেমব্রেন বা স্কপলিক স্পট। তারপরে হচ্ছে এক্সান্থাম প্রকাশ পাবে, মানে হলো বাইরে র্যাশ বের হয়ে আসবে। তারপরে 4 দিন পর থেকে রিকভারি স্টেজে সে যাবে, 10 থেকে 14 দিন। ওকে, With আচ্ছা। the final symptom usually being a persistent তারপরে এই রিকভারি ফেজের যে 10 থেকে 14 দিন হাম পরবর্তী যে ব্যাপারটা, এটাকে পারসিস্টেন্ট কফ থাকতে পারে। বেশিরভাগ লোকেরই হামের পরবর্তী জটিলতায় কাশি হয় আর কি। তো এই রিকভারি ফেজটাতে কাশি শুরু হয়ে যায় আর কি, এবং এটা অনেক দিন কাশি থাকতে পারে। এখান থেকে অনেকের অনেক ধরনের জটিলতা তৈরি হয় আর কি, ক্রুফ কাশি হয়, অনেক রকমের ঝামেলা হয় আর কি। তাহলে মোটামুটি ব্যাপারটা বুঝতে পারছেন তো? আচ্ছা, In general, infected people are most contagious starting from the final day. এবার আসেন মোস্ট কন্টাজিয়াস থাকে কত দিন থেকে কত দিন? দেখেন এই যে এই পর্যন্ত, ঠিক আছে। মোস্ট কন্টাজিয়াস থাকে 7 দিন। তাহলে সেই 7টা দিন কিভাবে হচ্ছে? এই হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন তো? মানে স্টার্ট সিম্পটম স্টার্ট হওয়ার which একদিন আগে থেকে 4 days র্যাশ বের হওয়ার 4 দিন পর্যন্ত। ওকে, এক্সান্থাম পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন তো? এই যে ইনকিউবেশন পিরিয়ডের লাস্ট দিন থেকে শুরু হচ্ছে তার মানে হাইলি কন্টাজিয়াস, মানে আইসোলেশন করে রাখবে কয়দিন, বা কোন পর্যন্ত সে ডেঞ্জারাস, বেশি ছড়াবে কোন দিন পর্যন্ত। ওই যে আপনার ইনকিউবেশন পিরিয়ডের যে লাস্ট দিন অর্থাৎ 14তম দিন, ওই একদিন, তারপরে এই 3 দিন, প্রোডোমাল পিরিয়ডের কয়দিন? 3 দিন, এই 4 দিন, আর এক্সান্থাম পিরিয়ডের 4 দিন, এই 8 দিন হলো সে হলো কি। তাহলে কি আপনি বুঝতে পারবেন যে কবে থেকে সে কন্টাজিয়াস হচ্ছে? তার মানে ওই যখনই আপনার এনানথেম পাওয়া গেল বা যখনই কপ্লিক স্পট পাওয়া গেল, তখনই তাকে সাথে সাথে কি করা লাগবে? বাচ্চাকে আর স্কুলে পাঠানো যাবে না, বা ওইটাকে আলাদা করে রাখতে হবে। ঠিক আছে, মেডিকেল সায়েন্স অনুযায়ী, ধর্মীয় সায়েন্স অনুযায়ী না, সেটা আসতেছি। আপনাকে এটা বুঝেন, আমরা পর্যায়ক্রমে যাবো আর কি। ঠিক আছে, এটা বোঝা গেল। Good news is এবার next all দেখেন। this is over and someone's recovered from measles, এখন lifelong immunity. এটার একটা সুখবর আছে। এই যে আপনার রিকভারি ফেজে আপনার পার হয়ে গেলেন, রিকভারি ফেজ পার হওয়ার পরে এইটা আলহামদুলিল্লাহ লাইফ লং একটা ইমিউনিটি তৈরি হয়ে যাবে। এই হাম আর জীবনে আপনার উঠবে না, একবারই উঠবে। ঠিক আছে, একবার যদি আপনার বডিটাকে রিকভার করতে পারে আপনার ইমিউন সিস্টেমটা, তাহলে সে লাইফ লং কি হবে? ইমিউনিটি হবে। এবং আপনি কি হইলেন? আপনি ইমিউন হয়ে গেলেন। আপনি কি হইলেন? ইমিউন হয়ে গেলেন। আপনার আর এটাতে কোনো ডিস্টার্ব নাই আর না, এটা লাইফ লং ইমিউনিটি থাকবে এটা নিয়ে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, আচ্ছা। Since measles affects various organs like এবার আসেন, the intestine and the brain, মিজেলস প্রধানত কোন জায়গায় ডিস্টার্ব করে? লাং, ইন্টেস্টাইন আর হচ্ছে ব্রেন, মানে হলো ফুসফুস, পেটের ভিতরে আর হচ্ছে ব্রেনে। it can lead to এখন লাংয়ের মধ্যে যদি এসে ডিস্টার্ব করে, তাহলে নিউমোনিয়া, ইন্টেস্টাইনের মধ্যে ডিস্টার্ব করলে কি হবে?
rare ডায়রিয়া আর ব্রেনের মধ্যে colitis. ডিস্টার্ব করলে ওই যে আইটিস মানে প্রদাহ তৈরি হচ্ছে, দ্যাট ইজ এনসেফালাইটিস। ব্রেনের মধ্যে এনসেফালো মানে কি ব্রেন, ইনসেফালো মানে ব্রেন, আর আইটিস মানে প্রদাহ। এটা তো একদম প্রথম দিনই শিখাইছি আর কি। তাহলে এনসেফালাইটিস মানে কি ব্রেনের মধ্যে প্রদাহ, ঠিক আছে। All of which can lead to death. এখন এই তিনটার কারণে কি মৃত্যু ঘটতে পারে যদি কন্ট্রোলের বাইরে চলে যায়। কারণ এটা তো আপনার কি দিয়ে হইলো, ব্যাকটেরিয়া দিয়ে যদি নিউমোনিয়া হয় সেটার চিকিৎসা আছে, খুব ইজিলি চিকিৎসা করতে পারবেন। তারপরে আপনার ডায়রিয়া হলো, ইজিলি চিকিৎসা করতে পারবেন অ্যান্টিবায়োটিক দিয়ে। ব্রেনের ইনফেকশন হইলো, মেনিনজাইটিস হইলো, ইনফেকশন আপনি কন্ট্রোল করতে পারবেন। বাট এই জায়গায় কি পারবেন, এটা কি দিয়ে হইছে, ভাইরাস দিয়ে হইছে। তার মানে ঝামেলা আছে, এখানে কিন্তু ঝামেলা আছে। এই জন্যই ডেথ, যদি আনকন্ট্রোল হয়ে যায় আপনার ডেথ হয়ে যাবে না। হ্যাঁ, In addition, measles এখন can suppress the immune system for up to 6 weeks. এইটা তো একটা গেল ঝামেলা। হামের এক নাম্বার ঝামেলা গেল হলো এই ডেথ হতে পারে এই কারণে। আর 6 সপ্তাহ পর্যন্ত আপনার ইমিউন সিস্টেমটাকে সে হলো সাপ্রেস করে রাখবে। মানে কি আপনার ইমিউন সিস্টেমটাকে সে উইক করে দেবে, একদম উইক করে দেবে আপনার ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম মানে কি রোগ প্রতিরোধ ক্ষমতা। এখন এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে সে 6 সপ্তাহের জন্য কি করবে, সাপ্রেস করে রাখবে, দমন করে রাখবে, ঠিকমতো কাজ করতে দিবে না। তাইলে আপনার পাহারাদার থাকলো বডির, পাহারাদার যদি না থাকে তাহলে বডিতে কি হবে। এইবার আসেন, And this can অনেক contribute to ডাক্তার bacterial অ্যান্টিবায়োটিক দেয় কখন, superinfections. তখন হচ্ছে ব্যাকটেরিয়াল সুপার ইনফেকশন তৈরি হবে। ভাইরাস তো এটাতে তো আপনি অ্যাটাক হইলেনই, আর আপনার তো আশেপাশে যার মধ্যেই যান ব্যাকটেরিয়ার কি অভাব আছে, ব্যাকটেরিয়া তো আছে। এখন আপনার ইমিউন সিস্টেম কি করলো, 6 সপ্তাহের জন্য সাপ্রেসড করে রাখলো। কথা বুঝতেছেন? 6 সপ্তাহের জন্য যখন সে সাপ্রেসড করে রাখলো, তাহলে কি হলো, আলটিমেটলি কি আপনার বডির প্রোটেকশন কি হয়ে গেল, দমন হয়ে থাকলো। আর প্রোটেকশন দমন হলে ব্যাকটেরিয়া তো আছেই, ব্যাকটেরিয়া দিয়ে কি হবে, ইনফেকশন হবে, এবং এটা কি মারাত্মক লেভেলের ইনফেকশন হইতে পারে। এটাকে বলা হয় সুপার ইনফেকশন। সাধারণত দুইটা ইনফেকশন বেশি হয়, একটা হচ্ছে ওটাইটিস মিডিয়া মানে কানের ইনফেকশন হবে, আর একটা হবে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। তাহলে একই সাথে আপনার এই নিউমোনিয়া হইতে পারে, আবার এই নিউমোনিয়া হইতে পারে। বুঝতে পারতেছেন ঝামেলাটা কোথায়? ওকে, বুঝা গেল এটা? আচ্ছা, All of these complications এখন are worst among young infants who এই যে কমপ্লিকেশন গুলা, এই যে জটিলতা গুলা, এইটাই হচ্ছে মেইন জটিলতা। আর এই জটিলতা বেশিরভাগ দেখা যায় কাদের মধ্যে, ইনফ্যান্টসদের মধ্যে, বাচ্চাদের মধ্যে এটা বেশি দেখা যায় আর কি, ঠিক আছে। typically have the highest rates of mortality during a measles outbreak. যেটা হাইস্ট মোর্টালিটি, মৃত্যুর হার সবচাইতে বেশি এই জায়গাগুলোতে। বোঝা গেল? Severe and often fatal complication for ওটাইটিস মিডিয়া কানের মধ্যে ইনফেকশন হবে আর কি। হ্যাঁ, কানের ইনফেকশনকে ওটাইটিস মিডিয়া বলা হয়, ঠিক আছে। mortality during a measles outbreak. তাহলে হাইস্ট মর্টালিটি রেট কেন বাচ্চাদের ভিতরে বেশি? কারণ বাচ্চাদের প্রথমত তো তার ইমিউন সিস্টেম পরিপূর্ণভাবে ডেভেলপ করেই নাই। আবার আপনি সাধারণত হামের টিকা দেওয়া হয় হলো কবে থেকে, 9 মাস থেকে টিকা দেওয়া হয় অ্যাকচুয়ালি 9 মাস, সেটা আসতেছি আমি। তাহলে 9 মাসের আগে তো আপনি টিকা দিতে পারতেছেন না। তাহলে এই সময়টাতে তো বাচ্চা তো ইমিউন সিস্টেম ডেভেলপও করে না ঠিকভাবে। তবে আল্লাহ পাক মানুষকে যে ভালোবাসে তারও ব্যাপার আছে, একটু পরেই Another দেখাচ্ছি severe and আপনাকে। often fatal complication for এবার হচ্ছে কমপ্লিকেশন ফর চিলড্রেন is the আন্ডার development 2। of subacute sclerosing, আচ্ছা, কি সাবঅ্যাকুইট which can happen 7 to 10 years later. স্ক্লেরাইজিং প্যানএনসেফালাইটিস, এইটা হচ্ছে সবচাইতে থেকে জটিল প্রবলেম যেটা, ঠিক আছে। সাধারণত যারা 2 বছরের নিচে বাচ্চা থাকে তাদের হচ্ছে একটা সমস্যা হইতে পারে 7 থেকে 10 বছর পরে যায়। কয় বছর পরে? 7 থেকে 10 বছর পরে, মানে বোঝা যায়। মানে ধরেন ওই ক্যান্সারের মতো, যে ক্যান্সার যখন আপনার 3rd স্টেজ শেষ করে যখন 4th স্টেজে দেখা যায় তখনই হচ্ছে তার সিমটম প্রকাশ পায়। ঠিক তেমনি এই 7 থেকে 10 বছর পরে যে ডিজিজটার ডায়াগনোসিস হয় সেটার নাম হচ্ছে সাবঅ্যাকুইট স্ক্লেরাইজিং প্যানএনসেফালাইটিস। কি? সাবঅ্যাকুইট স্ক্লেরাইজিং প্যানএনসেফালাইটিস। এটা হচ্ছে পরে দেখাচ্ছে আপনাকে। And this is thought to be caused এনসেফালাইটিস মানে তো বুঝাই আসছে, এটা কি ব্রেনের,
ব্রেনের এক ধরনের কি প্রদাহ হচ্ছে। by persistent measles virus এটা infection, কেন হয়? possibly due to an abnormal immune response or a mutated strain of the measles virus. আচ্ছা, এটা হয় দুইটা কারণে। একটা হচ্ছে পারসিস্টেন্ট মিজেলস ইনফেকশন, মানে মিজেলস ইনফেকশনটা যদি খুব পারসিস্টেন্ট করে এবং এটা হচ্ছে এই অনেক দিন যাবত যদি এই ইয়েটা জটিলতা তৈরি করে রাখে, তাহলে আপনার অ্যাবনর্মাল ইমিউন রেসপন্স, অর্থাৎ আপনার যে ইমিউন সিস্টেমটা এটা যদি অ্যাবনর্মাল ভাবে রেসপন্স করে, মানে যেভাবে তার রেসপন্স করার কথা ঠিক সেইভাবে রেসপন্স করতে পারলো না, মানে কি আপনার ইমিউন সিস্টেমটা ভালোভাবে রেসপন্স করে নাই, এটার নাম কি অ্যাবনর্মাল ইমিউন সিস্টেম। তাহলে এই অ্যাবনর্মাল ইমিউন রেসপন্স হইলে আর যদি মিউটেটেড স্ট্রেন হয়, মানে এই ভাইরাস রূপ পরিবর্তন করলে এটাকে কি বলা হয়? মিউটেটেড স্ট্রেন, মিউটেশন হইতে পারে। অর্থাৎ এই যে ভাইরাসটার যে মূল ভাইরাস সে তার রূপ পরিবর্তন করলে অথবা আমাদের বডির যে ইমিউন সিস্টেম আছে এটা যদি অ্যাবনর্মাল ভাবে রেসপন্স করে, তাইলে আপনার এইটা হবে আর কি হবে 7 থেকে 10 বছর পরে যায়া সাব অ্যাকুইট স্ক্লেরাইজিং প্যানএনসেফালাইটিস হবে আর কি। ঠিক আছে, এটা আসলে আলটিমেটলি ডেথ হইতেই হয়, এটা This leads ভালো to কোনো chronic চিকিৎসা নেই। inflammation of the entire brain. এবং যেটা নাম হচ্ছে কি, ওই যে দেখেন এই যে আইটিস আছে না, ওই যে আইটিসকে আলাদা করছে প্যান এনসেফালাইটিস, মানে হচ্ছে ইন্টায়ার ব্রেন ইনফ্লামেশন। The symptoms of SSPE এখন are এই initially সিমটমটা pretty subtle, দুই ভাগে হয়, like, for একটা হচ্ছে example, ইনিশিয়ালি mood changes. আর একটা Eventually হচ্ছে become severe ইভেনচুয়ালি and সিভিয়ার। dramatic. আচ্ছা, তাহলে কি হচ্ছে? ইনিশিয়ালি হচ্ছে মুড চেঞ্জ, তার মানসিক মনের পরিবর্তন হবে, মানসিক বিভিন্ন ভেবাচাকা বুদ্ধি কম হবে, এগুলা দিয়ে হলো ইনিশিয়ালি ভাবে তার সিমটম প্রকাশ পাবে। আর Seizures, ইভেনচুয়ালি কি হবে? if left সিভিয়ার, untreated, সিজার হবে, কোমা হবে এবং লাস্টে ডেথ হবে। সিজার মানে কি? খিঁচুনি হবে। সিজার মানে কি? খিঁচুনি হওয়া। কোমা মানে তো বুঝেনি। আর তারপরে কি হবে? মানে রোগীর এমন খিঁচুনি শুরু হবে, তার পরবর্তী স্টেজে সে কোমাতে চলে যাবে, তারপরে কি হবে? ডেথ হয়ে যাবে। এটা কাদের হবে? যাদের বাচ্চার বয়স যদি কি হয় 2 বছরের নিচে হয়, এবং এটা হইতে গেলে 7 থেকে 10 বছর পরে হবে। এবং কারণ হবে কি দুইটা, একটা কি হবে অ্যাবনর্মাল ইমিউন রেসপন্স হবে, আর একটা হবে কি ভাইরাস যদি তার রূপকে পরিবর্তন করে, মিউটেট যদি হয়ে যায় আর কি। ওকে, For people who are immunocompromised, এবার আসেন with HIV, যারা AIDS, ইমিউনো কম্প্রোমাইজ রোগী আছেন। ইমিউনো কম্প্রোমাইজ মানে কি? রোগ প্রতিরোধ ক্ষমতা, হ্যাঁ, এমন কিছু রোগ আছে, এমন কিছু ওষুধ আছে যেগুলা খাইলে আপনার ইমিউন সিস্টেম কি হবে? কম্প্রোমাইজেশন হয়ে থাকবে। মানে রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম তাদেরকে আমরা কি বলবো? রোগের কারণে বা ওষুধের কারণে যদি ইমিউন সিস্টেম কমে যায়, অথবা জন্মগতভাবে, মানে এক কথায় যাদের ইমিউন সিস্টেম দুর্বল। এখন কি মানুষের ইমিউন সিস্টেম দুর্বল না সবল? দুর্বল। এখন যাদের এইচআইভি বা এইডস আছে, যাদের কি আছে? ডায়াবেটিস আছে, আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, তারপরে হচ্ছে যারা স্টেরয়েড জাতীয় মেডিসিন খাচ্ছে, তারপরে অ্যালার্জির ওষুধ খাচ্ছে, বুঝতে পারছেন? তারা কি ইমিউনো কম্প্রোমাইজ রোগী হিসেবে তাদেরকে ধরা হয় আর কি। এদের হচ্ছে কি হবে? their immune দেখেন, mediated responses are impaired. ইমিউন রেসপন্স কি হবে? ইমপ্যারেড হবে, বাধাগ্রস্ত হবে। তার মানে ওই যে পড়ে আসলেন কিছুক্ষণ আগে, পড়ে আসলেন যে অ্যাবনর্মাল ইমিউন রেসপন্স মানে কি? একটা অংশ হচ্ছে ইমিউন রেসপন্স ইমপ্যারেড, ইমিউন রেসপন্স ঠিক মতো সে করতে পারবে না। এখন ইমিউন রেসপন্স যদি সে ঠিক মতো না করে, মানে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যেভাবে কাজ করার কথা সেইভাবে যদি সে কাজ না করে, সে যদি বাধা না দিতে পারে, কেন? সে তো দুর্বল, তার তো ইমিউনো কম্প্রোমাইজেশন হয়ে আছে। তাইলে কি হবে দেখেন, তাইলে হচ্ছে প্লাস মিজেলস যাদের হবে, অর্থাৎ যারা ইমিউনো কম্প্রোমাইজেশনের রোগী আছে এবং যাদের মিজেলস হবে, তাদের মাইট নট ডেভেলপ সার্টেন সিমটম, তাদের কিছু সিমটম দেখা নাও দিতে পারে। কি সিমটম দেখা দিবে না? System responding to the measles virus, like the কি সিমটম দেখা দিবে না? spots, অর্থাৎ কপ্লিক স্পট, মানে যেটা দেখে আপনি বুঝবেন যে এই ব্যাটার ইয়া হচ্ছে, মিজেলস হচ্ছে কিনা। কি হবে? নো এক্সান্থাম, মানে হলো কোনো এনান্থাম বা এক্সান্থাম
মানে কোনো কপ্লিক স্পটও হবে না, আবার কোনো ভিতরেও হবে না। তার মানে আপনি বুঝতেই হাই ফিভারও হবে না, কারণ ওইটা রেসপন্স তো পাবে না, রাইট? হাই ফিভারও হবে They'll না। also have এই যে higher rates of pneumonia and এদেরকে হচ্ছে হায়ার রেট অফ contribute to a higher mortality rate. নিউমোনিয়া আর এনসেফালাইটিস হবে, কারণ আপনার ইমিউন রেসপন্স তো হইল না, তাকে তো কিছুটা তো ফেরাইতে হবে। এখন আপনি তো তাকে কিছুটাও ফেরাইতে পারলেন না। কিছু যদি না ফেরাই তাহলে কি হবে? হায়ার রেট থাকে কাদের? যাদের ইমিউনো কম্প্রোমাইজেশনের রোগী থাকে, অর্থাৎ ডায়াবেটিসের রোগী, এইচআইভির রোগী, স্টেরয়েড খাওয়ার রোগী, অ্যালার্জির ওষুধ খাওয়ার রোগী, এদের যারা দীর্ঘদিন এই ইয়াগুলো আছে বা যাদের নর্মালি রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের কি হবে? এই যে হায়ার রেট আছে নিউমোনিয়া আর এনসেফালাইটিস হওয়ার জন্য, আর এটা হচ্ছে হায়ার মর্টালিটি। এরাই হচ্ছে সবচাইতে বেশি মারা যাবে। এক হলো এই ইমিউনো কম্প্রোমাইজেশনের রোগী, আর এক হলো যারা আন্ডার 2 ইয়ার্স এর আছে। ওকে, বোঝা গেল? Diagnosis of measles is usually done via এখন serology. এটা ডায়াগনোসিস হয় For কিভাবে? measles সাধারণত antibodies in the blood serum. এটা মূলত আমরা লক্ষণ দেখে আমরা বুঝতে পারি। এটার জন্য আসলে ল্যাবরেটরি টেস্ট করতে হয় না, তারপরেও একটা টেস্ট আছে অ্যান্টিবডি ফর মিজেলস আর কি। হ্যাঁ, যে মিজেলসের অ্যান্টিবডি যদি ব্লাড সিরামে পাওয়া যায়, তাহলে আপনার রক্তে যদি পাওয়া যায়, তাহলে হচ্ছে সিরাম মিজেলস অ্যান্টিবডি। এই টেস্টটা করলে আপনি কনফার্ম হবেন আর কি, মানে প্র্যাকটিক্যালি আর কি। হ্যাঁ, তো এটা দরকার হয় না, এটা আসলে আমরা হামের ইয়ে দেখেই বোঝা যায় আর কি। And the disease is usually most likely to happen in তারপরে আসেন unvaccinated individuals. That said, the measles vaccine is a live এবার আসেন attenuated মিজেলস immunization. ভ্যাকসিন। মিজেলস ভ্যাকসিনটা আসলে লাইভ অ্যাটেনুয়েটেড ভাইরাস আর কি, মানে জীবন্ত ভাইরাসটাকে খুব দুর্বল করে দেওয়া হয়, কারণ এই ভাইরাস তো শক্তিশালী। যদি এটা শক্তিশালী ভাইরাসটাকে বডির মধ্যে ভ্যাকসিন হিসেবে ঢোকানো হয়, তাহলে কি আবার একদম ডাইরেক্ট হামের মতো আবার ডিস্টার্ব করবে। এই জন্য এই ভাইরাসটাকে কি করা হয়? অ্যানিটিটিউড করা হয়, একদম দুর্বল করে দেওয়া হয়, দুর্বল করে বডির মধ্যে ঢোকানো হয়, যাতে তার অ্যান্টিবডি গ্রো করে আর কি। ঠিক আছে? এই জন্য পরবর্তীতে যদি আপনার ভাইরাসটা যদি ভ্যাকসিনটা যদি ঠিক মতো কাজ করে, পরবর্তীতে আপনার হয়তো বা ওই ইয়া হইলেও হাম হইলেও ওই রকম জটিলতার মতো দেখা দিবে না, অথবা নাও হতে পারে আর কি। মূল কথা হলো আপনার যত ভালো ইমিউন সিস্টেম তত ভালো প্রোটেকশন, যত খারাপ ইমিউন সিস্টেম তত ডেঞ্জারাস। Weakened. And it's given between 12 and 15 months of age. And again between এখন এটা কত মাস থেকে কত বছর দেওয়া হয়? একটা দেওয়া হয় 12 থেকে 15 মাস বয়সে, আর একটা দেওয়া হয় 4 থেকে 6 বছর বয়সে। ঠিক আছে? And it has an impressive 95% vaccine আর efficacy ভ্যাকসিন এফিসিয়েন্সি রেট ওরা দাবি out of করতেছে 100 cases of measles 95%। among 100 কেসের মধ্যে 95% সঠিক মানে এফিসিয়েন্সি ওরা বলতেছে। এটা হচ্ছে ওদের দাবি আর কি, কিন্তু যারা এই ভ্যাকসিন বানায় এই গবেষণাগুলো তারাই করে, এটা বাইরে কেউ গবেষণা করে না। unvaccinated people. 95 would have been prevented by the vaccine. ওরা বলতেছে যে ভ্যাকসিন দিয়ে 100টা কেসের মধ্যে 95 কেসকে কি করা যাবে? প্রিভেন্টেড করা যাবে। বাট এটা তো ওদের গবেষণা, এটা তো বাইরে কেউ গবেষণা করে দেখে নাই। এটা তো In addition to the vaccine, যেহেতু ওরা বলছে another source of protection আমরাও for ধরে young নিলাম। infants is their mother's anti-measles antibody, or immunoglobulin. এখন আরেকটা বিষয় আছে, অ্যান্টি মিজেলস অ্যান্টিবডি। ঠিক আছে? অ্যান্টি মিজেলস অ্যান্টিবডি, ওই যে এখন বাংলাদেশে তো 9 মাস বয়সে টিকা দিচ্ছে, তাহলে 9 মাস পর্যন্ত বাচ্চা কি হবে? একটা কোশ্চেন করে আসছিলাম, এই কোশ্চেনের উত্তর এই জায়গায়। ইমিউনোগ্লোবিলিন মানে কি? অর্থাৎ রক্তের মধ্যে যখন আপনার ওই হামের যখন অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, তখন এটাকে বলা হবে হামের ইমিউনোগ্লোবিলিন। এখন ইমিউনোগ্লোবিলিন কার হবে? মায়ের তো ছোটবেলায় তো সে এটা ভুগে আসছে, তো মায়ের ছোটবেলায় এই হাম হওয়ার কারণে মার কি হলো? অ্যান্টিবডি হয়ে থাকলো। এখন বাচ্চা যখন মায়ের পেটের মধ্যে থাকবে, তখন তো নারীর সাথে নারীর ধন লাগানো থাকবে। হ্যাঁ, ফিটাস দিয়ে যখন সে ইয়া করবে, তখন হলো এই ফিটাস দিয়ে এই ইমিউনোগ্লোবিন বা অ্যান্টিবডিটা বাচ্চার বডিতে থাকবে। এটা 9 মাস পর্যন্ত বাচ্চাকে কি দিবে? প্রোটেক্ট করবে। কিন্তু শর্ত আছে। শর্ত কি? মায়েরও ইমিউন সিস্টেম ভালো হইতে হবে, বাচ্চারও হইতে হবে। না হইলে তো 2 মাস, এখন আপনার যদি অ্যান্টিবডি কাজই করবে না যদি ইমিউন সিস্টেম ভালো না থাকে। দেশে যদি সরকার না থাকে, কেউ কি ঠিকভাবে কাজ করবে? করবে না।
এই যে এই কথাটা এখানে বলা হচ্ছে, এই যে মাদার and lasts ওই যে until ফিটাস দিয়া অ্যাক্রস প্লাসেন্টার ইয়ে হইতে লাস্ট 9 মাস পর্যন্ত 9 মাস there পর্যন্ত isn't a specific pill আপনাকে about ইয়ে 9 দিবে, months যে of age. লাস্ট 9 মাস পর্যন্ত কি দিবে, প্রোটেকশন দিবে। তাহলে কি আল্লাহ ভালোবাসলো? ভালোবাসলো। কিন্তু এখন ইদানিং 6 মাসের বাচ্চাকেই অ্যান্টিবডি এই কি ভ্যাকসিন দিয়ে দিচ্ছে, 6 মাসে দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ 9 মাস পর্যন্ত আর আসলে প্রোটেকশন পাচ্ছে না, এই জন্য এখন 6 মান্থেই দিয়ে দিচ্ছে। এবং এটা আরো আস্তে আস্তে দেখবেন যে আরো আগায় নিয়ে আসতেছে, কারণ আসলে উপায় থাকবে না। কারণ এখন তো সবার, মারও ইমিউন সিস্টেম খারাপ, বাবুরও খারাপ, এখন তো বাঁচতেছে না। কিন্তু গাইডলাইন অনুযায়ী দিতে হবে। বিদেশের যেটা ওরা দেয় কবে, এখানে যেটা দেখলাম 12 মাস থেকে দিচ্ছে, 12 মাস থেকে 15 মাসে। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক আগে থেকেই দিচ্ছে 9 মাসে, আর এখন দিচ্ছে 6 মাসে। কিন্তু 9 মাস পর্যন্ত কিন্তু বাচ্চা কিন্তু অলরেডি অ্যান্টিবডি হয়েই আছে। When measles does develop, there isn't a এবার specific আসেন, antiviral ট্রিটমেন্ট কি আছে? নো স্পেসিফিক অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট, আসলে কোনো ট্রিটমেন্ট নাই। Instead, the medications are কি করা হয়? generally aimed at মেডিকেশন treating দিয়ে কি করা হয়? superinfections, সুপার ইনফেকশন গুলাকে কন্ট্রোল করা হয় অ্যান্টিবায়োটিক maintaining দিয়ে, good hydration with adequate fluids, আর and হাইড্রেশন করা হয়, প্রচুর পানি টানি Some খাওয়ানো groups হয়, আর পেইন যদি বডিতে যদি পেইন হয় are also given vitamin A, পেইন রিলিফ করা হয়, আর young ভিটামিন এ children দেওয়া and হয়। severe- ভিটামিন এ দেওয়া হয়, severely malnourished, which acts as an immunomodulator that boosts the আচ্ছা antibody responses to measles and decreases আচ্ছা। এখন ভিটামিন এ দিলে কি হচ্ছে, কাদেরকে দেওয়া হয়? ইয়ং চিলড্রেন অ্যান্ড সিভিয়ারলি ম্যাল নারিশড, মানে যারা খুব দুর্বল থাকে আর যারা বাচ্চা থাকে তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হয়, সেটা আমরা ওই জানি। তো এটা দিলে কি হয়? বুস্ট অ্যান্টিবডি রেসপন্স, আপনার অ্যান্টিবডি রেসপন্সটা ভালো হয়, the আর risk of হচ্ছে serious ডিক্রিজ রিস্ক অফ কমপ্লিকেশন, এবং এই যে হামের যে জটিলতাগুলো আছে এগুলা কমে যাবে। আর Finally, আর এক দল আছে, তারা বলতেছে যে এখানে দুইটা দল আছে, একজন বলতেছে যে ইমিউন রেসপন্সকে হেল্প করে, আর একজন বলতেছে যে না, শুধুমাত্র চোখের ক্ষেত্রে প্রোটেকশন দেয়। যাই দেখ, খাওয়াইলে তো উপকারী হচ্ছে। settings, measles এখন vaccine outbreak can be given setting, to household যদি- contacts, and measles immunoglobulin can be given to pregnant women and young infants. আচ্ছা, এখন আউটব্রেক সেটিং, যদি ধরেন আপনার আউটব্রেক হয়ে যায়, একদম খুব খারাপ অবস্থা হয়ে গেল, একদম আনকন্ট্রোল হয়ে গেল, তাহলে আপনার সাথে সাথে ওই যাদের মধ্যে হয়ে গেল তাদেরকে ভ্যাকসিন করতে হবে। যদিও তারা ভ্যাকসিন নিয়ে আসুক না আসুক, তাদেরকে এখন ভ্যাকসিন দিতে হবে। যাদের হয় নাই দিতে, ওই যে আউটব্রেক হয়ে গেছে যে এখন এখন তো সবাইকে ভ্যাকসিন দিচ্ছে, তাই দিচ্ছে না? কেন দিচ্ছে? মানে সরকার যে ঘোষণা করলো যে ওই এলাকার সবাইকে দিবে, কেন দিবে? এটা এখন আউটব্রেক হয়ে গেছে বাংলাদেশে। আউটব্রেক হয়ে গেলে আর উপায় নাই, তখন ভ্যাকসিন করতে হবে, আর ইমিউনোগ্লোবুলিন দিতে হবে। কাদেরকে? যারা প্রেগনেন্ট আছে আর যারা 6 মাস বা 9 মাসের নিচে আছে, তাদেরকে ওই ইমিউনোগ্লোবুলিন দিতে হবে। আর কি কাদের থেকে দিতে হবে? যারা হাবের বিরুদ্ধে অ্যান্টিবডি ডেভেলপ করে ফেলছে, তাদের থেকে নিয়ে তাদেরকে কি করতে হবে? দিতে হবে আর কি। ওকে, Others from getting sick. তো এগুলা কিন্তু আমাদের হোমিওপ্যাথিক ম্যানেজমেন্টের বাইরে। Measles আর is an কি airborne এখন আমরা তো pathogen that's অ্যান্টিবডি দিতে highly পারবো না। contagious and causes cough, তো লাস্ট conjunctivitis, কথাটা হচ্ছে eyes, এটাই, as well as complications like ঠিক আছে? pneumonia and encephalitis, and can be prevented through vaccination. লাস্ট কথা হচ্ছে এইটা। আচ্ছা, এখন আমরা তাহলে আমরা এখন কি বুঝলাম? যে মিজেলস বা রুবিওলা এটা হাইলি কন্টাজিয়াস, আর এটা জ্বর, র্যাশ, কাফ অ্যান্ড রেড আই তৈরি করে, এটা লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন তৈরি করতে পারে। হ্যাঁ, এটা ব্রেনের ইনফ্লামেশন তৈরি করতে পারে, একটা ভাইরাস দেওয়া হয়। আর বিফোর ইট ওয়াজ পার্ট অফ রুটিন চাইল্ডহুড ইমিউনাইজেশন। মানে যখন এটা টিকা দেওয়া হয় নাই, তখন এটা মিলিয়ন অফ ডেথ হইতো, সারা পৃথিবীতে মানুষ মারা যাইতো আর কি। তারপরেও টিকা যতই দেন, তারপরেও তো আসলে ওয়ার্ল্ডের মধ্যে এগুলো আউটব্রেক করে বিভিন্ন জায়গায়। দেয়ার ইজ নো স্পেসিফিক ট্রিটমেন্ট অফ কিউর, আসলে এটার কোনো স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই। আচ্ছা, এখন এই যে দেখেন কিভাবে চিনবেন ওই র্যাশটা। এই র্যাশটার নাম কি? এক্সান্থাম। এটা কোন পিরিয়ডে এসে হলো? ওই যে এক্সান্থাম। হ্যাঁ, এবং এটা দেখেন এমন একটা, দেখতে এরকম লাগবে,
ঠিক আছে, ফর্সা মানুষের শরীরে এরকম লাগবে, মানে জিনিসগুলো হাত দিলে কিন্তু হাতে বাজবে না, ওইরকম হালকা এরকম লাগবে আর কি, চামড়ার নিচে নিচে ভাব থাকবে, এই যে এরকম। ঠিক আছে, এটা জুম করা আছে এরকম, এটা দেখলেই বুঝবেন যে হ্যাঁ এটার এই কাহিনী। আর লক্ষণ কি কি এটা তো বলাই হয়েছে আপনাদেরকে এর আগে, এখন আর নতুন করে বললাম না। আর এমার্জেন্সি যেটা, হ্যাঁ মানে যেটা একদম আপনার, আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দেব না এই পর্যায়ে যদি কেউ আসে, সেটা কোন পর্যায়ে আসলে, যদি কোনো পেশেন্টের, এটা কিন্তু মনে রাখা খুবই দরকার, যদি ডিফিকাল্টি ব্রিদিং হয়, তার শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, চেস্ট পেইন, বুকে ব্যথা হয় নিউমোনিয়ার কারণে, সেনসিটিভ টু লাইট, চোখ আলোর দিকে তাকাইতে পারতেছে না, নেক স্টিফনেস হয়ে যাচ্ছে, ঘাড় শক্ত হয়ে যাচ্ছে, ঘাড় নাড়াইতে পারতেছে না, ঘাড় না শক্ত হয়ে যাওয়া মানেই বুঝবেন হলো তার এনসেফালাইটিসের দিকে যাচ্ছে। যখনই আপনার মেনিনজাইটিস হবে বা যখন ব্রেনের ইনফেকশন হবে, তখনই ঘাড় আর হবে না, মুভ হবে না। ঠিক আছে, এবং যাদের এটার আর একটা সোজা বুদ্ধি হলো, বাচ্চাদেরকে এই থুতনি এই চেস্টে লাগে কিনা এরকম করে দেখতে হবে যে সে লাগে কিনা, যদি লাগে বুঝবেন যে না তার সমস্যা নাই, আর যদি না লাগে তখনই বুঝবেন যে এটা নেক স্টেপলেস হয়ে গেছে, এটা ইমার্জেন্সি কেস। এটা আর কি হোমিওপ্যাথি আমরা দিব না, হাতও দিব না, তাকে বলতে হবে বা রুগীকে বলতে হবে যে এই কয়টা সিমটম থাকলে ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে। আর সিভিয়ার হেডেক, মাথায় যদি প্রচন্ড ব্যথা হয়, মাথায় ব্যথা হবে কখন, ওই যে এনসেফালাইটিস। আর কনফিউশনও হবে তখন, কনফিউশন হবে কয়েকটা কারণে, কনফিউশন মানে হলো মানে জ্ঞান শূন্য হয়ে যাওয়া বা মানে ভেবাচাকা হয়ে যাওয়া আর কি, মানে বুঝতে পারতেছে না, কোনো কনফিউজড হয়ে যাবে। আর এটা হচ্ছে সিভিয়ার ভমিটিং অর ডায়রিয়া, যদি প্রচুর পাতলা পায়খানা আর যদি ডায়রিয়া হয়, অর্থাৎ এই কয়েকটা, শ্বাসকষ্ট, খুবই জটিলতা হওয়া, বুকে ব্যথা হওয়া, আলোর দিকে তাকাইতে না পারা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, মাথায় প্রচন্ড ব্যথা হওয়া, কনফিউশন হওয়া, আর হচ্ছে তীব্র বমি এবং ডায়রিয়া যদি হয়, তাহলে কি করবো আমরা, আমরা কিন্তু চিকিৎসা দেব না, ইমার্জেন্সিতে দিব। আর এগুলা ছাড়া যদি যে থাকে সেগুলাকে আমরা খুব সহজেই হোমিওপ্যাথি দিয়ে কন্ট্রোল করতে পারবো ইনশাল্লাহ। কিন্তু এই 7টা সিমটম হইলে আমরা হোমিওপ্যাথি ডাক্তার কি করব, ওষুধ দিব না। অথবা রুগীরা যদি আমাদের কাছে ওষুধের জন্য আসে, এখন তো আমরা সব বুঝলাম হামের মেকানিজমটা, আমরা বলবো যদি এই 7টা সিমটম কখনো হয়, আমাকে ফোন দেওয়ার দরকার নাই, গো টু এমার্জেন্সি হসপিটালে। ওকে, আর মিজেস কমপ্লিকেশন তো আমরা বলেই আসছি, এটা এখন আর এগুলা বললাম না। একটা কথা বলা আছে, আচ্ছা রিস্ক ফ্যাক্টর কাদের, এটাও আমরা বলে আসছি, যাদের বয়স 20 বছরের বেশি আর 5 বছরের কম, আর প্রেগনেন্ট যারা আছে তারা রিস্কে থাকে, আর যাদের ইমিউন সিস্টেম দুর্বল তাদেরও সমস্যা আছে। এখন আসেন আমরা হোমিওপ্যাথি ওষুধ। আচ্ছা, তাহলে টপ হোমিওপ্যাথির টপ 12টা ওষুধ আছে মিজেলসের জন্য। তা আমরা হোমিওপ্যাথিটা কিন্তু আসলে আমাদের মূল কাজটা করে কি, ডিফেন্স মেকানিজমকে স্টিমুলেটেড করে আর কি। ঠিক আছে, তাহলে প্রথম ওষুধটা হচ্ছে অ্যাকোনাইট। তো অ্যাকোনাইটের প্রথম লক্ষণটাই কিন্তু আমরা জানি, ঝড়ের বেগে আসা। তার মানে রুগী একদম ভেবাচাকা হয়ে যাবে, প্রচন্ড জ্বরের সাথে ধুম করে অ্যাটাক হয়ে যাবে। তারপরে হচ্ছে এখানে বলতেছে হচ্ছে একটা ট্যাগ লাইন আছে মনে রাখার জন্য, ফর কফ অ্যান্ড আই রেডনেস, অর্থাৎ কাশি এবং চোখ যদি লাল হয়ে যায়, এটা হচ্ছে অ্যাকোনাইটের মূল ট্যাগ। তাহলে এখানে বলতেছে যে ড্রাই বার্কিং কফ, ড্রাই বার্কিং কফ মানে হলো কি, যেটা কুকুরের ঘেউ ঘেউর মতো শব্দ হয়, এটা হচ্ছে ড্রাই বার্কিং কফ আর কি। আচ্ছা পড়াই আগে। তারপরে হচ্ছে আপনার যখন কাশি থাকবে এবং চোখ লাল হয়ে যাবে, the redness of eye is an important symptom along the inability to bear light, মানে সে আলো কাতকঙ্ক হয়ে যাবে, চোখের দিকে মানে চোখ দিয়ে লাইটের দিকে তাকাইতে পারবে না। হর্সনেস, গলার স্বর বসে যাবে, অ্যান্ড রেস্টলেস, এবং রোগী প্রচন্ড অস্থির হয়ে যাবে। জয়েন্ট পেইন অ্যাটেন্ড অ্যাড অফ দ্য সিমটম, এর সাথে হাত পায়ের জয়েন্টে ব্যথা হবে। বিসাইডস, পাশাপাশি দেয়ার ইজ ড্রাই বার্নিং হিট অ্যালং উইথ এক্সেসিভ থার্স্ট, প্রচন্ড পানি পিপাসা থাকবে এবং রোগী অস্থির হয়ে যাবে এবং প্রচুর ড্রাই, শরীর শুষ্ক হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো এই জন্য আমরা অ্যাকোনাইট ব্যবহার করব। 2 নাম্বার হচ্ছে আর্সেনিক ব্যবহার করব। আর্সেনিক ব্যবহার করব কখন, টু ম্যানেজ রানি নোজ, মানে নাক দিয়ে কাঁচা পানি পড়া, স্নিজিং, হাঁচি অ্যান্ড বার্নিং অন স্কিন, এবং স্কিনে জ্বালা পোড়া হওয়া আর কি।
এটার জন্য। তাহলে এটাকে যদি আমরা বলি তাহলে হচ্ছে যখন পারসন হু নিড ইট অলসো ফিল বার্নিং অ্যান্ড ইচিং ইন নোজ, নাকের মধ্যে চুলকানি থাকবে এবং নাকের মধ্যে জ্বালা পোড়া থাকবে। নোজ ব্লকেজ হবে, মেবি ফেল্ট ইন দ্য নোজ, নাকের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে মনে হবে যে নাক বন্ধ হয়ে আছে। সিমটম মে ওরসেন ইন ওপেন এয়ার, খোলা বাতাসে গেলে সিমটম বাড়বে। ওয়াইল দেয়ার ইজ রিলিফ ইনডোর, ঘরের মধ্যে থাকলে ভালো লাগবে, খোলা বাতাসে গেলে খারাপ লাগবে। আদার দ্যান ইট ইজ ওয়েল ইন্ডিকেটেড ফর ম্যানেজিং পারসিস্টেন্ট বার্নিং অন দ্য স্কিন, যখন স্কিনে ওই র্যাশ বের হবে তখন স্কিনে প্রচন্ড জ্বালা পোড়া হবে, এবং এই জ্বালা পোড়া যদি গরম পানিতে অথবা গরম ঘরে যদি উপশম হয় তাইলে আর কোনো ওষুধের দরকার নাই, আর্সেনিক। এটাই হলো আর্সেনিকের মূল কথা, যে হাঁচি কাশির সাথে যদি হাম ওঠে এবং বাচ্চা খুব উইক হয়ে যায় এবং তার শরীরে জ্বালা পোড়া থাকতেছে, এই জ্বালা পোড়াটাতে জ্বালা পোড়া থাকলে সাধারণত কি ঠান্ডা দিলে ভালো লাগার কথা, কিন্তু এখানে ব্যতিক্রম কি গরম দিলে ভালো লাগবে, এবং এটা একদম স্পেসিফিক তখন আর্সেনিক। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে বেলেডোনা। এখন বেলেডোনা কখন দিবেন? বেলেডোনা ট্যাগ লাইনটা কি? বেলেডোনা ট্যাগ লাইনটা হচ্ছে ফর ম্যানেজিং শর্ট থ্রোট অ্যান্ড ফিভার, গলা ব্যথার সাথে যখন আপনার জ্বর থাকবে, জ্বর এবং গলা ব্যথা, এটা হচ্ছে বেলেডোনার ট্যাগ লাইন। তাহলে যখন জ্বর আসবে এবং যে লালচে যে র্যাশটা দেখলেন এটা কিন্তু অ্যাকচুয়ালি বেলেডোনার। তো এক কথায় জ্বরের সাথে গলা ব্যথা থাকলে আর ওই র্যাশটা যদি লাল টকটকা হয় তাইলে আমরা কি করব? বেলেডোনা দেব। তো এখানে বলতেছে যে পারসন রিগার ইট হ্যাভ রেডনেস এন্ড সোয়েলিং ইন থ্রোট, গলা লাল হয়ে যাবে এবং গলার মধ্যে সোয়েলিং হবে, ফুলে যাবে। অ্যান্ড ইনফ্লাম টনসিল, এবং টনসিল কি হবে? ইনফ্লামেট হয়ে যাবে। অ্যালং উইথ দিস দেয়ার ইজ ড্রাইনেস, হিট অ্যান্ড ফিলিং অফ লাম্প ইন দ্য থ্রোট, এবং গলার মধ্যে একটা পিণ্ড থাকার মতো অনুভব হবে, মনে হয় যে বারবার ঢোক গিলে এবং এদের কিছু একটা বাঁচতেছে। দেয়ার ইজ ডিফিকাল্টি ইন স্যালোইং, গিলতে পালতে কষ্ট হবে, গিলতে গেলে ব্যথা লাগবে, স্পেশালি লিকুইড, তরলগুলা বিশেষ করে। পেন ইন মার্ট ইন দ্য থ্রোট হুইচ ক্যান শুটিং অর স্টিচিং টাইপ, বেলেডোনার যে চিরচারিত লক্ষণ দপদপানি ব্যথা আর সুচ ব্যথা, এটা হচ্ছে গলার মধ্যে থাকবে। হ্যাঁ, স্পেশালি হোয়াইল সলোইং, যখন ঢোক গিললে ব্যথা পাবে তখনই বেলেডোনা, আর কোনো কথাই হবে না। যখনই ঢোক গিললে ব্যথা পাবে, র্যাশ বের হয়ে যাবে, টকটকা লাল এবং গলা ব্যথা সাথে জ্বর, আর কোনো দিকে তাকানোর দরকার নেই, বেলেডোনা। ঠিক আছে। এবং দেখেন অ্যালং উইথ দিস বেলেডোনার আর একটা বিষয় হচ্ছে দেয়ার ইজ ফিভার উইথ বার্নিং হিট, জ্বরটা কেমন থাকবে? মানে পুড়িয়ে যাওয়ার মতো হিট থাকবে, মানে এত উচ্চ জ্বর, হাই ফিভার। অ্যান্ড রেডনেস অফ স্কিন, এবং কি হবে? চামড়ার লাল হবে। আর কি লাগে? আপনি যদি রোগী অনুযায়ী যদি চিন্তা করেন তাহলে তো সেটা ভিন্ন কথা, সেটা তো আপনার যে কোনো ওষুধ আসতে পারে। কিন্তু যদি রোগ অনুযায়ী চিন্তা করেন তাহলে অ্যাকচুয়ালি হামের ওষুধ বেলেডোনা। যদি রোগ অনুযায়ী চিন্তা করেন, মানে ক্লিনিক্যালি যদি আপনি চিন্তা করেন, তাহলে কি ওষুধ? কি বেলেডোনা। অ্যাকোনাইট এগুলোর দরকার নেই যদি রোগ অনুযায়ী চিন্তা করেন, কারণ রোগের যে আমরা বিস্তারিত পড়ে আসলাম, বুঝে আসলাম, সেই অনুযায়ী কার সাথে বেশি মেলে? বেলেডোনার সাথে। আচ্ছা, এটা কিন্তু আমরা বলবো না। তারপরে কি মরবিলিনাম? মরবিলিনাম হচ্ছে মোস্ট ডিমান্ডেড মেডিসিন। এই মরবিলিনাম ওষুধটা হামের জীবাণু ভাইরাস দিয়ে তৈরি করা হয়েছে, বুঝতে পারছেন? তার মানে কি এই রোগের জন্য সবচাইতে টপ রেমেডি তাইলে কি হবে? মরবিলিনাম। কেন? এটা তৈরি হয়েছে হামের ভাইরাস থেকে, মিজেলস ভাইরাস থেকেই এই মরবিলিনামটা তৈরি হয়েছে আর এটাকে বলা হয় হচ্ছে মেডিসিন ইজ কনসিডার্ড আ প্রোফাইল্যাকটিক। প্রোফাইল্যাকটিক বলতে লাইক আ ভ্যাকসিনের মতো, মানে প্রিভেন্টিভ হিসেবে কাজ করবে। এখানে বলা আছে কেউ যদি পরপর 3 থেকে 5 দিন যদি মরবিলিনাম দিয়ে যদি সকাল বিকাল দেওয়া যায় তাহলে এটা মোটামুটি আশা করা যায় যে এটা প্রিভেন্ট করবে আর কি। এটা হচ্ছে মরবিলিনামের মূল কথা আর কি। হ্যাঁ, এবং এগনেস্ট মিজেলস, এবং এই মিজেলসের যে কোনো পর্যায়ে এটা ব্যবহার করতে কোনো লক্ষণের প্রয়োজন হয় না। কেন? কারণ এটা তৈরি হয়েছে ওইটা দিয়ে। তাহলে এটা যে কোনো স্টেজে, যে কোনো অবস্থাতে, যে কোনো জায়গাতে, যে কোনো ভাবে মরবিলিনাম আপনি দিতে পারবেন। ঠিক আছে। আর এটা অনেক সময় ইনফেকশন জনিত জটিলতা কমায়,
এবং আমি আমার লাইফে, আচ্ছা আমার এক্সপেরিয়েন্সের কথা একটু পরে বলে, আগে ওষুধগুলো শেষ করে নিই। আচ্ছা, এখন ইউফ্রেশিয়া কখন দেব? যদি চোখের সিমটম আসে, যদি চোখের সিমটম আসে তাহলে আমরা কি করব? ইউফ্রেশিয়া দেব। আচ্ছা, তারপরে হলো পালসিটিলা কখন দেব? যখন ওই যে ওটাইটিস মিডিয়া হবে, কানের যখন ইয়া হবে, এবং কফ অ্যান্ড কোল্ডের সাথে আই ইনফ্লামেশন হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার দেখেন, কফ অ্যান্ড কোল্ড ইন্ডিকেটেড হোয়েন দ্যার ইজ ডিসচার্জ ফ্রম নোজ অ্যান্ড প্রফিউজ ওয়াটারিং ফ্রম দ্য আই। অর্থাৎ ডিসচার্জ হবে কি নাক দিয়া, এবং পালসিটিলার ডিসচার্জটা কি পাকা পাকা সর্দি বের হবে, তাই না? আর প্রফিউজ ওয়াটারিং ফ্রম আই, প্রফিউজ মানে অনেক বেশি, চোখ দিয়ে কি পানি বের হবে, তাহলে চোখ দিয়ে পানি বের হবে, নাক দিয়ে পাকা সর্দির মতো বের হবে, ড্রাই কফ হবে রাত্রে, আর হচ্ছে এয়ারে কানের যদি কোনো সিমটম থাকে, কানের ব্যথা বা আপনার কান থেকে কোনো পাকা কিছু পড়া, মানে ওটাইটিস মিডিয়ার সাথে যদি হাম হয়, তাহলে আমরা কি করব? পালসিটিলা দিব। এই জায়গায় কিন্তু আপনি খুবই ভালো কাজ করবে পালসিটিলা। আচ্ছা, তারপরে কি রাস্টক্স? রাস্টক্স কখন দেব? ওই যে র্যাশ যেটা আছে, র্যাশ যদি ওইরকম হয়, আর যদি বডিতে প্রচুর ব্যথা থাকে, রোগী যদি রাত্রে বাড়ে, তারপরে হচ্ছে আপনার সারা শরীর প্রচুর ব্যথা, টিপে দিলে ভালো লাগবে, তখন আমরা কি দেব? রাস্টক্স। স্পঞ্জিয়া কখন দেব? কফ অ্যান্ড কোরাইজা, যখন আপনার ল্যারিংসে, স্বরনালীতে যখন এফেক্টেড হবে, স্বর বৈশা যাবে, তারপরে হচ্ছে স্বরের সমস্যা হবে, তখন আমরা কি করব? স্পঞ্জিয়া। তারপরে ড্রসেরা, সাধারণত হামের পরে ওই রিকভারি ফেজে কি হয়? কাশি হয়, ওই ফেজটার জন্য আমরা কি দেব? ড্রসেরা দেব। কথা বোঝা লাগবে। রিকভারি ফেজে কি হয়? কাশি থাকে। তাহলে এখানে মূল মোটোটা কি? ফর কফিং ডিউরিং অর আফটার মিজেলস। যদি কাশি থাকে, বেশি যদি কাশি থাকে, ড্রসেরা মূল মেডিসিনটা কি? কাশের, তাই না? তাহলে আমরা যদি কাশি যদি খুব বেশি থাকে, তখন আমরা ড্রসেরার কথা ভাববো। কিন্তু ড্রসেরার সিমটম কি? দি মেইন সিমটম অফ ইউজিং ইট ইজ ড্রাই হর্স কফ কজিং বাই টিকলিং ইন দ্য থ্রোট। এটার কাশিটা হবে কিরকম? গলার মধ্যে সুড়সুড়ি দিয়ে কাশি আসবে। যদি হামের রোগীর মধ্যে কাশি হয়, আর ওই কাশিটা যদি গলায় সুড়সুড়ি দিয়ে আসে, তখন আমরা কি দেব? ড্রসেরা। কফ অ্যাটাক ইউজুয়ালি অকার হোয়েন ড্রসেরা ইজ নিডেড গোয়েট ওরসেন ইন দ্য আফটারনুন অ্যান্ড ইভিনিং। সাধারণত বিকাল থেকে বাড়বে কাশি, রাত্রে সবচাইতে বেশি হবে। হ্যাঁ, আর এক্সেসিভ হর্সনেস অফ ভয়েস, আচ্ছা ওইটাই কথা। যদি গলায় সুড়সুড়ি দিয়ে কাশি আসে, এবং কাশিটা যদি শুষ্ক হয়, এবং হামের রিকভারি ফেজে যায়, সেই ক্ষেত্রে আমরা কি করব? ড্রসেরা দিব। আর অ্যাপিস দেব কখন? যখন হোয়েন ইরাপশন ডোন্ট কাম আউট প্রপারলি, এবং প্রস্রাব কমে যাবে। অর্থাৎ যখন হামের এই ইরাপশনগুলা, উদ্ভেদ বা র্যাশগুলা যখন ক্লিয়ারলি বের হবে না। কি হবে ক্লিয়ারলি? বুঝবেন কিভাবে? আমরা তো সাধারণত জানি যে ক্রোডাল টু সেফালিক টু টোডাল, মানে মাথা থেকে পায়ে পর্যন্ত। এখন দেখা গেল যে মাথায় শুরু না হয়ে বুকে শুরু হয়েছে, বা পিঠে পাইলেন। তার মানে কি বোঝা গেল? যে ইরাপশন ডোন্ট কাম প্রপারলি, ঠিক মতো ইরাপশন ক্লিয়ার হচ্ছে না, এবং প্রস্রাব যদি কমে যায়, চোখের নিচের পাতা যদি ফুলে যায়, তখন কি দিবেন? অ্যাপিসমেল। এবং রোগীর মনে হবে যে তার সারা শরীরে মনে হইতেছে যে ঘাওয়াইতেছে, কেউ বলবে যে আমার খুলি ফুটতেছে, কি খালি ফোটাফুটি মনে হচ্ছে ফুটতেছে, এরকম করবে পেশেন্ট, তখন কি দিবেন? অ্যাপিসমেল। তারপরে হচ্ছে স্কুইলা। স্কুইলাকে বলা হয় সাধারণত, এটা হচ্ছে অনিয়ন। স্কুইলাকে বলা হয় সি অনিয়ন, মানে কি অনেকটা এলিয়াম শেপার মতো লক্ষণ পাবেন। কি হবে? ওয়াটারি আই, স্নিজিং অ্যান্ড কফ, কাশি, নাক দিয়ে কাঁচা পানি, হাঁচি, এবং কি চোখ দিয়ে পানি আসবে। এই ক্ষেত্রে আমরা পারবো আর কি। আচ্ছা, এটা মূলত ইন্ডিকেটেড ফর ম্যানেজিং ডায়রিয়া উইথ ওয়াটারি অ্যান্ড অফেন্সিভ স্টুল। যখন আসলে মূলত ডায়রিয়া হবে এবং পায়খানা যখন খুব দুর্গন্ধ হবে, তখন আমরা স্কুইলার কথা ভাবতে পারি। আর লাস্ট মেডিসিনটা হচ্ছে আমাদের সালফার। ফর ম্যানেজিং পোস্ট মিজেলস কমপ্লেইন, মানে হামের পরবর্তী জটিলতার জন্য আমরা সাধারণত সালফার ব্যবহার করি।
This medicine offer help to manage post-menopause. Here it is useful to managing chronic cough, diarrhea, discharge from ear and hardness of hearing. আচ্ছা, অর্থাৎ আপনার হাম ভালো হয়ে যাওয়ার পরে হামের কোনো সিমটম অবশিষ্ট থেকে গেল, কিন্তু অন্য কোনো ইন্ডিকেটিভ মেডিসিনের সিমটম পাওয়া যাচ্ছে না, তখন কি দিতে হবে? সালফার। এইটা গেল হচ্ছে টোটাল আমাদের লক্ষণ, ওষুধ। এখন আমার ব্যক্তিগত কিছু এক্সপিরিয়েন্সের কথা বলতেছি। এখানে দুই ধরনের মতামত আছে আর কি, ঠিক আছে? না, দুই ধরনের মতামত আছে। এক ধরনের মতামতে হোমিওপ্যাথি আসলে একটা মেডিকেল সায়েন্সের আপনার পক্ষে বিপক্ষে বিভিন্ন মতের বিভিন্ন লোক থাকবে, এটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার আর কি, তাই না? এটা স্বাভাবিক আর কি। আমার মত আপনার মতের সাথে নাও মিলতে পারে, কিন্তু আমি যে আপনাকে অবজ্ঞা করবো, আপনি আমাকে অবজ্ঞা করবেন, এটা ঠিক না। এখন বর্তমানে ফেসবুক ইউটিউবের যুগ আইসা মানুষের মানে ইয়াটা নাই, রেসপেক্ট করে না। হ্যাঁ, ও কি বলছে, ও ভালো না, আমি কি বললাম আমারটাই ভালো। এটা আসলে যারা বলে যারা করে আসলে দুই পক্ষই খারাপ, কেউই ভালো না। মূলত একজন মানুষের প্রতি সম্মান রেখেই কথা বলতে হবে। সে হয়তো তার পার্সপেক্টিভে বলতে পারে, কিন্তু আমি না জেনে না বুঝে বললাম যে ও পারেই না, হ্যান হয়েছে ত্যান হয়েছে, হাউ কাউ এগুলো বলে গেল আর কি। একটা জিনিস মনে রাখবেন যে হামের ট্রিটমেন্টের ক্ষেত্রে তিনটা মেডিসিন হচ্ছে টপ মেডিসিন। একটা হচ্ছে সালফার, একটা বেলেডোনা, আর একটা হলো মরবিলিনাম। এই তিনটা হচ্ছে টপ মেডিসিন। একদল হোমিওপ্যাথিক ডাক্তার আছে, তারা জীবনে সালফার ছাড়া কোনো ওষুধই ব্যবহার করে নাই। বুঝতে পারছেন কথা? এক কথাই শেষ যে হাম উঠছে, সালফার 1 ডোজ 2 ডোজ দিলেই হাম ক্লিয়ার হবে, আর কোনো দরকার নেই। কারণ কি, হামের যে জ্বালা পোড়া হয়, যে র্যাশ, এগুলো তো আসলে সালফারেরই কথা। আর আমি ব্যক্তিগতভাবে আসলে হামে কখনো সালফার ব্যবহার করি নাই, তবে আমার চাচারা বাবারা সবাই সালফার ব্যবহার করে আসছে, তারা অন্য কোনো ওষুধ ব্যবহার করে নাই, সালফার দিয়ে তারা ক্লিয়ারলি করে ফেলছে। আর আমি ব্যক্তিগতভাবে বেলেডোনা আর মরবিলিনাম দিয়ে আলহামদুলিল্লাহ, আমার যে বললাম যে আমাদের তো সিরাজগঞ্জের অনেক চর অঞ্চল আছে, তারপরে অনেক মানুষ আছে যাদের আসলে ভ্যাকসিন নেয় নাই, তো অনেক ভ্যাকসিনের আছে নেয় নাই আর ভ্যাকসিন যাদের নেয় নাই, এরকম রোগী আমি পাইছি, এবং আমি এই বেলেডোনা এবং এই মরবিলিনাম দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে, আলহামদুলিল্লাহ অন্য কোনো কমপ্লিকেশন হয় নাই। কিন্তু কমপ্লিকেশন হতে পারে, যদি হয় তাহলে ওই 7টা সিমটম যদি থাকে, তাহলে কি আমরা রোগী হাতে নেব না। আর রোগী আমরা যতই হাতে নেই, আমরা রোগীকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার জন্য পরামর্শ দিব। আমরা রোগীকে কি বলবো? ভিটামিন এ যেভাবে নিয়ম আছে ওইভাবে খাবে। 2 নাম্বার কথা হলো যে আমরা প্রচুর পানি খাওয়াইতে হবে। আর যদি ওই 7টা সিমটম আসে, তাহলে কি করব? হসপিটালে পাঠিয়ে দিব। আর এগুলা বাদ দিয়ে যা আছে, এগুলা সব আমরা নিজেরাই করতে পারবো। ওকে, তো ঠিক আছে, আশা করি এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে, এখন কোশ্চেন করেন।